মিনমিন করে বলল উৎপল। এবার কি বুদ্ধি বের করতি? শোভার সাথে অন্য ছেলের প্রেম করিয়ে দিতি? তোর কাছ থেকে শুনলাম ইপসিতার বিয়ের জন্যই নাকি ইমরোজ রাত্রির কাছে এসেছিল। ওর বিয়ে ঠিক করে ফেললেও ওরও সেটিং করিয়ে দিতি। উৎপল হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। এত ভালো আইডিয়া আগে ওর মাথায় কেন আসেনি? ইপসিতার জন্য ঠিক করা পাত্রের সাথে কোনোভাবে শোভার এভাবে কয়টা দিতি? সারা জীবন এসব করতেই চলে যেত, তোদের আর বিয়ে হতো না। এরকম করতে করতে একটা একটা ঠিকই লেগে যেত। কিছুটা আশম্বিত হয়েছিল উৎপল। প্রত্যাশার পারদ টুপ করে নেমে গেল। মা, তুমি না বুঝলে কে বুঝবে? কি বুঝবো? তোর একটা অপরিণামদর্শী কাজের জন্য রাত্রির রেপুটেশন নষ্ট হবে। শুভারা প্রভাবশালী ফ্যামিলি, ওদের কথা দিয়ে সেটা ভেঙে দিলে অপমানিত হবে। অপমান সহ্য করে চুপচাপ বসে থাকবে? তুই এখন আমার চোখের সামনে থেকে যা, তোকে দেখে মেজাজ খারাপ হচ্ছে। উৎপল করুণ মুখ করে উঠে নিজের ঘরে চলে গেল। যাবার আগে রাত্রির রুমের বন্ধ দরজার সামনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। ভীষণ অপরাধ বোধ কাজ করছে ওর মাথায়। এখন দুইটা গুরু দায়িত্ব, একটা রাত্রি আর ইমরোজকে আবার একসাথে করা, আর একটা হলো এই সমস্যার সমাধান করে ইপসিতাকে বিয়ে করা। মা রেগে না থাকলে তার কাছ থেকে আইডিয়া নেওয়া যেত। আনোয়ারা ব্যাংক থেকে ফিরে দেখলেন বসার ঘরে দুই ভাই বোন এমন ভাবে বসে আছে যেন জোর করে কেউ ওদের সহায় সম্পত্তি কেড়ে নিয়ে রাস্তায় উদ্বাস্তু হিসেবে ছেড়ে দিয়েছে। ইপসিতা কাঁদছিল। ইমরোজ চোখ বন্ধ করে মাথা এলিয়ে বসেছিল। তাকে ভেতরে আসতে দেখে মাথা তুলল। তোদের কি হয়েছে? রাত্রি কই? চলে গেছে। কোথায়? বাসায়। আচ্ছা। মায়ের কোনো প্রতিক্রিয়া না দেখে ইমরোজ আবার বলল। একেবারে চলে গেছে। এবার আনোয়ারার টনক নড়ল। মানে? ইপসিতার কান্নার গতি কমে আসছিল। এখন নতুন করে জোয়ার এলো। কি কাহিনী? ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি না করে বল। দুই ভাই বোন সমস্তটা সংক্ষেপে বলল। সবটা শুনে সন্দিহান দৃষ্টিতে তিনি নিজের সন্তানদের দিকে তাকিয়ে থাকলেন। তার বিশ্বাসই হচ্ছে এই অকাট গর্ধব দুটো তার পেট থেকে হয়েছে। একজন তার চোখের সামনে প্রেম করে তাকে পাওয়ার জন্য নীল নকশা তৈরি করে ভাইয়ের বিয়ে দিয়েছে, আর একজন সেই রাগ বউয়ের উপর দেখিয়েছে। আমি বাইরে থেকে এলাম, এখন খুব ক্লান্ত, পরে এটা নিয়ে কথা বলবো। ওদের প্রথম কাজটা ভালোই হয়েছে, নইলে তার ছেলে কোনো দিন বিয়ে করতো না। তবে না বলে অবশ্যই অন্যায় করেছে। আর একজন অকারণে মেল ইগো জেগে উঠেছে। স্ত্রীর চোখের সামনে দিয়ে চলে গেল। যাবেই তো, যাওয়াই উচিত। এদের দুটোরই শিক্ষা হওয়া উচিত। গর্তে পড়েছিস, উঠে দেখা দেখি। তিনি বসে বসে দেখবেন এদের বোকামি কতদূর যেতে পারে, কি করে সমাধান করতে। ইমরোজ নিজের ঘরে এসে দেখলো রাত্রের জিনিসপত্র যেভাবে রাখা ছিল সেভাবেই আছে। বের হবার আগে বাজি ধরার চক্করে গায়ের ছেড়ে রাখা পোশাকটাও বিছানায় রেখে গেছে। তখন তাড়াহুড়োই ওর চোখে পড়েনি। ড্রেসিং টেবিলে প্রসাধনী সামগ্রী এলোমেলো রাখা। ইমরোজ বিছানায় রাখা কাপড়টা সুন্দর করে জায়গা মতো রেখে দিল। বিছানা ঝাড়ু দিল। এরপর ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে মনে হলো থাকুক, পরে এসে দেখলে এটা নিয়ে ঝগড়া করবে। আমার জিনিসে হাত দিয়েছেন কেন? এমন ধরনের কথা বলবে পরক্ষণেই মনে হলো রাত্রি তো রাগ করে বেরিয়ে গেছে, আর কি আসবে এই ঘরে। এই ভাবনা মনে আসতেই ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো। আলমারি খুলতেই সেদিনের সেই শালটা বের করলো। ভাঁজ খুলে সেটা গায়ে জড়ালো। পারফিউমটা নাকে এসে মনে হলো রাত্রি যেন ওর কাছেই আছে। সেদিন রিকশায় যতটা কাছাকাছি এসেছিল ততটা। হঠাৎ রাগ হলো, কত সহজেই বুক ফুলিয়ে চলে গেল। ও এত কাতর কেন হচ্ছে? রাত্রিরও যদি এমন অনুভূতি হতো তাহলে কি এত সহজে চলে যেতে পারতো? সে তার কথা ভাববে, একদম ভাববে না। রাতে শোবার পরে মনে হলো যে এই ঘরে থাকলে উৎপাত বলে মনে হতো। সে আজ না থেকেও কতটা জুড়ে আছে। তার উপস্থিতির চাইতে অনুপস্থিতি যেন বেশি দৃশ্যমান মনের চোখে। বেশ কিছুদিন পরে নিজের ঘরটা নিজের মতো পেয়েও কেন মনে হচ্ছে এই ঘর ওর ছিল না। মনে হচ্ছে কেউ উচ্চস্বরে অনর্গল কথা বলে যাচ্ছে মুঠোফোনে। সমস্তই অকেজো কথা, ওসবের সাথে ওর কোনো লেনা দেনা নেই। তবুও ওর জন্য অর্থহীন কথাগুলোই সে সর্বান্তকরণে মিস করছে। সবশেষে ইমরোজ একটা সিদ্ধান্তে উপনীত হলো। এই মেয়েটার জন্ম আমাকে জ্বালিয়ে মারার জন্য হয়েছে। পাশে থেকেও জ্বালাবে, দূরে থেকেও জ্বালাবে।
আনোয়ারা আর মায়া বাইরে বসেছেন একসাথে। হাজার হোক তাদের সন্তান ওরা, রাগ হলেও মুখ ফিরিয়ে তো রাখা যায় না। তবে ওদের সামনে আলোচনা করতে রাজি নন তারা। একটা গোপন দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হলো তাদের মধ্যে। তাতে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক হলো। অনেক বিষয়ে দ্বিমত শেষে তারা ঐক্যমতে পৌঁছালেন। এরপর যার যার গন্তব্যে ফিরে গেলেন। 1 সপ্তাহ চলে গেল এর মধ্যে। ইমরোজ অস্থির হয়ে উঠেছে ভেতরে ভেতরে। সে ভেবেছিল মা অন্তত রাত্রিকে এভাবে যেতে দেবেন না, ঠিকই ফিরিয়ে আনবেন। কিন্তু 7 দিন চলে গেলেও তার কোনো লক্ষণ মায়ের মধ্যে না দেখে ভীষণ হতাশ হলো সে। বিয়ে বিয়ে জব করে ওর বিয়ে করিয়ে এখন কিনা আদরের ছেলের বউকে ভুলে গেলেন। পেটে পেটে কত খাতির ছিল এখানে থাকতে, অথচ 7 দিনে রাত্রির প্রসঙ্গ পর্যন্ত তুলছেন না মা। তাহলে বিয়েটা কেন করিয়েছিলেন ধরে বেঁধে? নিজে নিজে বলা যায় নাকি? উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। রাতে খাবার সময় ইমরোজ আমতা আমতা করে বলল, মা, ইপসির বিয়ে নিয়ে আর কথা হয়েছিল? আপাতত পড়াশোনা শেষ করবে, এরপর ভাবা যাবে। ইমরোজ ভেবেছিল ইপসিতার বিয়ের প্রসঙ্গ তুললে রাত্রির প্রসঙ্গ আসবে। ও, সে তো ভালো কথা। আনোয়ারা আর কিছু বলছেন না। ইমরোজ আবার বলল, মা, বলছিলাম কি, আমার ঘরে কিছু অফিসিয়াল ডকুমেন্টস আছে। ইয়ে কি? ইমরোজ হতাশ হয়ে বলল, রাত্রে তো অফিসিয়াল ডকুমেন্টগুলোর গুরুত্ব মা বুঝতে পারলেন না বলে আর এক দফা হতাশ হলো ইমরোজ। এগুলো তো ইম্পর্ট্যান্ট, ওনার দরকার হতে পারে। যার দরকার সেই ভাবুক, তোরা তো ভাবনা কিসের? না মানে বলছিলাম, তুমি বললে উনি এসে এগুলো নিয়ে যেতে পারেন। আনোয়ারা এবার ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। কঠিন গলায় বললেন, শোন ইমরোজ, কানের মধ্যে ম্যামাও করিস না, ম্যামাও করবি না। তুই বেড়াল না, এত চিন্তা হলে নিজে গিয়ে দিয়ে আয়। তুই যদি ভেবে থাকিস তোর জন্য আমি ওর সাথে গিয়ে কথা বলবো, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। তোরা অ্যাডাল্ট মানুষ, স্বামী স্ত্রী, তোদের ভেতরের ব্যাপার তোদের। তোর সাথে রাগ করে তোর বউ চলে গেছে, আমার সাথে না। আমাকে পুশ না করে নিজের গরজে নিজের কাজ কর। ইমরোজের মুখ পাণ্ডুর বর্ণ ধারণ করলো। ধুর, ভাল লাগে না। মা হঠাৎ এমন নিষ্ঠুর হয়ে গেছেন কেন? তার ছেলের প্রতি তার এক বিন্দু মায়া নেই কেন? ঠিক আছে, কিছু করতে হবে না তোমাকে। নেহায়েত আমাকে কেউ ভুল বুঝে রাগ করে থাকলে আমার ভাল লাগে না, সেজন্যই যাব সরি বলতে, আর কিছু না। আমি কি বলেছি আর কিছু? ভাবতে পারো যে বউ ছাড়া থাকতে পারে না, যাতে ভুলভাল না ভাবো তাই আগে থেকেই বলে দিলাম। আনোয়ারা বহু কষ্টে হাসি চেপে রেখেছেন। ভীষণ আদুরে লাগছে ছেলেকে দেখতে, কিন্তু তিনি হাসলেন না। পাগল ছেলে, মনে মনে বললেন শুধু। উৎপলের ভাগ্য কাশে দুর্যোগের ঘন ঘটা, নইলে সব ঠিকঠাক করার চক্করে এমন কাণ্ড আবার ঘটায়। যদি শোভার সাথে সত্যি সত্যি এঙ্গেজমেন্ট করিয়ে দেয়, এই ভয়ে পরের দিনই উৎপল জাহিদের কাছ থেকে শোভার মোবাইল নম্বর নিয়ে কল দিয়েছিল। বলেছিল দেখা করতে চাই, জরুরি কথা আছে। সেই মতো একটা রেস্টুরেন্টে আসতে বলেছিল। শোভা কি বুঝেছে কে জানে। উৎপল গিয়ে দেখে 4-5 জন কাজিনকে সাথে নিয়ে সেজে গুজে এসেছে। কেমন লাজুক চোখে ওকে দেখছিল। কাজিনটা টিকা টিপ্পনি কাটছিল এমন ভাবে যেন ওদের বিয়েটা হচ্ছে। উৎপল ইতস্তত করে বলল, আপনার সাথে একা কথা বলার দরকার ছিল আসলে। পাশ থেকে অন্য একটা মেয়ে বলল, বিয়ের পরে সারা জীবন পড়ে আছে একান্তে কথা বলায়। আপনারা ভুল বুঝছেন, বিষয়টা জরুরি, প্লিজ। শোভা ফিসফিসিয়ে তাদের কি যেন বলল। উৎপল শুনতে পায়নি। এরপর তারা উঠে গেলে শোভা বলল, আমার ফ্যামিলি ভীষণ কনজারভেটিভ। আপনি বলুন না কি বলবেন। উৎপলের খারাপ লাগলো। ওর একটা ভুলের জন্য কতগুলো মানুষের জীবনে জটিলতা সৃষ্টি হলো। কিন্তু বলতে তো হবেই, শোভা ভীষণ লাজুক চুপচাপ ধরনের একটা মেয়ে। ওর কথা বলা তাকানো দেখেই এটা বোঝা যায় যে ওকে পছন্দ করে মেয়েটা। শুধু ছবি দেখে আর ওর সম্পর্কে জেনেই এতটা। ওদের এক মেয়ে বন্ধু বলেছিল যে মেয়েরা আগে কোনো রিলেশনশিপে থাকেনি, বিয়ের পরে প্রেম করবে বলে সিদ্ধান্ত নেয়। তারা তেমন সম্পর্কের আভাস পেলেও পছন্দ মতো হলে খুব দ্রুত প্রেমে পড়ে যায়। কথাটা সত্যি কিনা উৎপল জানে না। ওর অপরাধ বোধ বেড়ে গেল, কিন্তু না বললেও নয়। দেখুন, আসলে ভুলটা আমার, আমি কনফেস করতে এসেছি। ভুল? আসলে আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু জানতাম
আপনি কোনো সম্পর্কে নেই। মৃদু লাজুক হাসি মিলিয়ে গিয়ে একটা দুঃখী দুঃখী মেঘ শোভাকে গ্রাস করে ফেলেছে ততক্ষণে। রাত্রির কোনো দোষ নেই, ও জানতো না। মানে কিছু জটিলতার জন্য ওকে বলা হয়নি। জানি দুঃখ প্রকাশ করার মুখ আমার নেই, তবুও বলতে চাই আমি মন থেকে সরি বলছি। যেটুকু দেখলাম আপনাকে, তাতে এটুকু বুঝতে পেরেছি আপনি খুব ভালো মেয়ে, কিন্তু আমি অপারক। আপনার সাথে আমার আরো আগে দেখা হলে ভালো হতো। বিষণ্ণ হেসে বলল শোভা। আপনি খুব ভালো কাউকে ডিজার্ভ করেন, যার সবটা জুড়ে আপনি থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য। আপনার জন্য। উৎপল উঠতে না উঠতেই শোভার জ্ঞান চলে এলো। হয়তো শোভার প্রতিক্রিয়া দেখেই তারা কিছুটা আন্দাজ করে নিয়েছে। নানা বাক্যবান ভেসে আসছে, পরিস্থিতি জটিল হবে সামনে, এটুকু বুঝতে পেরেছে। কিন্তু আর দাঁড়ায়নি। এটুকু বলতে পেরে এখন একটু শান্তি পাচ্ছে ভেতরে ভেতরে। আরো আগে রাত্রিকে বলতে পারলে এই নিরীহ মেয়েটার মন ভাঙতো না। এখন সে দাঁড়িয়ে আছে রাত্রির রুমের সামনে। সেদিনের পর থেকে প্রায় 10 দিন পেরিয়ে গেছে, এর মধ্যে রাত্রি একদিনও ওর সাথে কথা বলেনি। মাও প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলেন না, শুধু বাবাই যা কিছুটা স্বাভাবিক আছেন। নক করার কিছুক্ষণ পরে রাত্রি দরজা খুলে দিল। তোর সাথে কথা ছিল রাত্রি, সময় হবে? জরুরি কথা থাকলে হবে, এছাড়া সময় নেই। উৎপলের হাতে অনেকগুলো চকলেট, রাত্রির খুব প্রিয় এগুলো। অনেক দিন থেকে জমছিল, নে। ওর হাতের দিকে তাকিয়ে বলল রাত্রি। এখন আমি বড় হয়ে গেছি ভাইয়া, লাগবে না। তুই না বলতি বড় হয়ে গেলেও ছেলেবেলার কিছু প্রিয় অভ্যাস ধরে রাখতে চাস? তুমি তখন আমাকে ভালোবাসতে ভাইয়া, এখন বাসো না। এটা তোর মনে হয়? হুম। উৎপল ভেতরে এলো। বোনকে সে খুব ভালো করে চেনে, ভীষণ জেদি। একবার জেদ চেপে গেলে সেখান থেকে ফিরিয়ে আনা দুষ্কর, তবুও চেষ্টা করবে উৎপল। রাত্রি ওর অন্যতম দুর্বল জায়গা। রাত্রির বিছানায় বসে উৎপল বলল। তোর মনে আছে ছেলেবেলায় আমরা একবার নানু বাড়িতে গিয়ে পাশের বাড়ির আম বাগান থেকে আম চুরি করতে গিয়েছিলাম? তুই মূল হোতা ছিলি। আমি গাছ থেকে পড়ে পা ভেঙে ফেললাম। যতদিন পা ঠিক হয়নি ততদিনে তুই কোথাও খেলতে যাসনি, সারাক্ষণ আমার সাথে থেকেছিস। কতবার আমার জন্য ঢাল হয়ে তুই পাড়ায় মারামারি পর্যন্ত করেছিস। তুই শুধু আমার ছোট বোন না, আমার সবচাইতে প্রিয় বন্ধু। এভাবে একটা কনক্লুশনে পৌঁছে গেলি। তুমি আমার কথা ভাবো ভাইয়া, ভাবলা এভাবে চেনা জানা নেই এমন একটা মানুষের সাথে শুধু নিজে পাওয়ার আশায় বিয়ে করিয়ে দিলে। ইমরোজ ভালো মানুষ, কিন্তু ধরো সে যদি এমন না হতো, যদি খুব খারাপ মানুষ হতো। আমি নিজে খোঁজ নিয়েছি, তাছাড়া স্পিতাকে চিনি, ওর ভাইয়ের কথা অনেক শুনেছি। কাজটা করার পেছনে আমার স্বার্থ ছিল, এটা আমি মানি। কিন্তু ইমরোজ খারাপ হলে আমি পিছিয়ে আসতাম। বিয়েটা খেলা নয় ভাইয়া, জীবনটা ছেলে খেলার জায়গা নয়। ইমরোজ আর আমি পুরোপুরি মিসম্যাচ। এক ছাদের নিচে সারা জীবন থাকার জন্য শুধু ভালো মানুষ হলেই তো হয় না ভাইয়া, আরো অনেক কিছু দরকার হয়। আমাদের মধ্যে সেসব কিছুই নেই। আমি রাত হলে ও দিন, আমি তেল হলে ও জল। সারা জীবন কেটে যাবে লড়াই করতে করতে। এভাবে হয় না ভাইয়া। তোর এটাই মনে হয়? মনে হবে কেন, এটাই সত্যি। তুমি দেখেছো তো, এভাবে কথা বলতে পারতো না। আমাকে বিয়ে করে ওর জীবন শেষ হয়ে গেছে। তুই ভালো করে ভেবে দেখ রাত, তুই যেমন আমার উপরে রেগে আছিস, ইমরোজও তেমন স্পির উপরে রেগে আছে। রাগের মাথায় কি বলেছে? ঠিকই বলেছে, ভুল তো নয়। রেগে গেলেই সবকিছু বলা যায়। রাত্রির মনে হয়েছিল হয়তো ভুল বুঝতে পারবে ইমরোজ, কিন্তু বৃথা ভাবনা। নইলে এই 10 দিনে একবারও কল দেয়নি লোকটা। তুমি যাও ভাইয়া, আর এরপর থেকে চকলেট আনবে না। আমার প্রতি যার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ভরসা নেই, তার দেওয়া কিছু আমি নেব না। এখন মাথা ব্যথা করছে, ঘুমাবো। উৎপলের হৃদয় এফুর উফুর হয়ে গেল। সে কাতর গলায় বলল। না, নিস নাই, থাকলো এখানে, আমি আনবই। একদিন হয়তো বুঝবি আমার কাজ ভুল হলেও তোর আর ইমরোজের বিয়ের সিদ্ধান্ত ঠিক ছিল। ভুল থেকেও তো ফুল ফোটে অনেক সময়, না খেলে ফেলে দিস না হয়।
উৎপল বেরিয়ে গেল। যেতে যেতে মনে হলো সে সত্যিই ভীষণ বোকা। রাত্রির গত 10 দিন কেটেছে ভীষণ অস্থিরতার মধ্যে। যত কাজ আঁকড়ে ধরতে চেয়েছে ততই যেন ইমরোজের সেদিনের কথাটা কানে বেজেছে বারবার। যেন ওকে কেউ শাস্তি দেবার জন্য ওর অপ্রিয় কথাগুলো জোর করে হাত পা বেঁধে কানের কাছে রেকর্ড করে বারবার বাজাচ্ছে। কি বিশ্রী অনুভূতি! নিজেকে এত ছোট মনে হয় একজন অসুস্থ মানুষের সেবা করাই তার মধ্যে বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা বোধকে সে ভালো লাগা ভেবে নিয়েছিল। সেও সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চেয়েছিল। এই লজ্জা সে কোথায় রাখবে? কক্সবাজারের বন্ধ হোটেল রুমে জ্বর ক্লিষ্ট অসহায় ইমরোজের নির্মল সুন্দর মুখটাও ওর চোখে ভাসে চোখ বন্ধ করলে। যে ওকে এতটা অপছন্দ করে তাকে কেন সে মন থেকে বের করতে পারছে না? সহস্রবার চেষ্টা করেও ইমরোজ মায়ের সাথে কথা বলেও সাথে সাথে যেতে পারেনি। বলা ভালো সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। গত 2 দিন ধরে সে বিবাহ.com-এর সামনে যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছে। ভেতরে যেতে পারেনি। গতবার সরি বলতে গিয়ে যে অপমানিত হতে হয়েছে তা ভুলে যায়নি। তবে সেইবারের চাইতে এবারের অপরাধ অনেক বড়। দেখা না করতে পারলে অপরাধ বোধের দংশনে সে শেষ হয়ে যাবে। আজ তাই ভেতরে এলো। মনে পড়লো তার স্ত্রীর সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। কত নম্বর সিরিয়াল পরে কে জানে? তাছাড়া আগে থেকে বলে দিলে যদি দেখা না করে? রিসেপশনের মেয়েটি ওকে দেখে উচ্ছ্বসিত গলায় বলল, আরে ভাইয়া আপনি? রাত্রি আছে? জি ভাইয়া। কত পর্যন্ত সিরিয়াল লেখা আছে আপনার এখানে? 26। আপনি একটা কাজ করে দেবেন? আসলে আপনাদের ম্যামকে আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বেশি সময় নেব না, 10 মিনিটের জন্য আমাকে ভেতরে ঢুকাতে পারবেন? কিন্তু ম্যাম যদি রেগে যান? সেই দায়িত্ব আমার। হেল্প করুন প্লিজ। মেয়েটা রাজি হয়ে গেল। রাত্রির কেবিনের বাইরে বসে থাকে ছেলেটাকে ডেকে কথা বলে ওকে বলল, ভেতরে যে ক্লায়েন্ট আছেন তিনি বেরুলেই আপনাকে ঢুকিয়ে দেব। থ্যাংক ইউ। মনে মনে অসংখ্য কথা সাজিয়ে এনেছে ইমরোজ। 10 মিনিট তার জন্য যথেষ্ট নয়, তবুও কথাগুলো বলতেই হবে। ভেতরে ঢোকার আগে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ এমন প্রকট হচ্ছিল, মনে হয় এই গাদাগাদি ঘরে উপস্থিত সকল মানুষ সেই শব্দ শুনতে পাচ্ছে। কতদিন পরে সে রাত্রিকে দেখলো। মেয়েটা ওর দিকে তাকায়নি, একটা ফাইল দেখছিল। চোখ না তুলেই বলল, মিনারুল আলম। না। চেনা স্বরে ঝট করে চোখ তুলল রাত্রি। বিস্ময়ের একটা প্রবল ধাক্কা যে খেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে যে কোনো পরিস্থিতিতে নিজের অনুভূতি সামলে নেবার ক্ষমতা এই মেয়ের প্রবল। মুহূর্তেই চোখে মুখে স্বভাব সুলভ কাঠিন্য ফুটিয়ে গলাতেও সেই কাঠিন্যের একাংশ স্থানান্তর করে জিজ্ঞেস করলো, আপনি কি চাই? আপাতত কিছুটা সময় বুঝতে পারি। আমি ব্যস্ত। জানি, আমার কথাগুলো জরুরি। আপনি তো ক্লায়েন্ট হয়ে আসেননি, অতিথি হয়ে এসেছেন। অতিথিকে অসম্মান তো করতে পারি না। বসুন। ইমরোজ আয়েশ করে বসলো। 10 দিন সময় নিয়ে সাজানো কথার পাহাড় যেন সহসাই আকস্মিত ভূমিকম্পে ধসে পড়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে ছিন্ন বিচ্ছিন্ন কথার টুকরো মনে আসছে, কিন্তু টুকরোগুলো জুড়ে নিতে পারছে না। কি বলতে চান দ্রুত বলুন। আপনি আসার দিন আমি একটা বাজি হেরেছিলাম। আপনার একটা উইশ পূরণের শর্ত ছিল। ঋণ রাখতে ভালো লাগে না, ঋণের বোঝা মাথায় রেখে ঘুম আসে না। ভাবলাম শোধবোধ করে আসি। বলবেন আমাকে কি করতে হবে? রাত্রির দৃষ্টি তীক্ষ্ণ হলো, কাঠিন্যের মাত্রা বেড়েছে। এই মেয়ের এমন কেন? এভাবে তাকালে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে ইমরোজের। সে কি বোঝে না? অবশ্য যা বলতে এসেছিল তা বলতে না পারায় নিজের উপরেই ক্ষুব্ধ হলো সে। আপনার ঘুম নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু ঘুম না হলে আমার মাথা ব্যথা করে। আমার মাইগ্রেন আছে, চশমা পরি তো। ফাজলামো করেন? আমার রোগ আপনার কাছে ফাজলামা মনে হলো? রোগের জন্য ডাক্তার আছে, তার চেম্বারে যান। ঘটকের চেম্বারে কি কাজ? বিয়ে করবেন আরেকটা? ইমরোজ বলতে চাইলো, আপনি আমার পার্সোনাল ডাক্তার। আমার জ্বরের সময় আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার ঘুম চলে আসতো। কিন্তু বলতে পারলো না কথাটা, শুধু বলল, নাউজুবিল্লাহ, আপনি থাকতে ওসব ইচ্ছে নেই আমার। কিন্তু রোগের কারণটা তো আপনি। কারণ দূর করে দিলেই ঘুম হবে। রাত্রি বিরক্ত ভঙ্গিতে কাগজে চোখ বোলাতে শুরু করলো। ইমরোজ অধৈর্য হচ্ছে। আমি সত্যিই ঋণ রাখতে চাই না, একটা উইশ বলুন। যন্ত্রণা তো। আপনি কি আলাদিনের চেরাকের দৈত্য চিনি? আমি প্রদীপে ঘষা দিইনি। কানের কাছে উইশ পূরণ করার রূপকথার ঘ্যান ঘ্যান করবেন না তো। আমার একটা জেনে থাকলে ভালো হতো। কেন?
তিনটে ইচ্ছে পূরণ করতো। কথাটা বলে মনে মনে ইমরোজ বলল, তার একটা ইচ্ছে হতো আপনাকে মানিয়ে নিয়ে আসা, তাতে কাজ সহজ হতো। আমাদের এখন ফেরি টেলস শোনার বয়স নেই। আপনার কাছে ডকুমেন্টস আমার কাছে ছিল, নিন। রাত্রি সেগুলো নিয়ে বলল, দিয়ে যাবার জন্য থ্যাঙ্কস। আসুন এবার। আপনার সবকিছু আমার ঘরে রয়ে গেছে। সেগুলো রেখে এসে আপনার শান্তি বিঘ্নত করার জন্য দুঃখিত। নিয়ে আসবো ওগুলো। না না, আনতে হবে না, এগুলো থাকুক। ইমরোজ বলতে চেয়েছিল, ওই জিনিসগুলো আপনার কথা মনে করে। মনে হয় আপনি একটু পরেই চলে আসবেন। কি যে হয়েছে ওর, যা বলতে চাই কিছুই বলতে পারে না। এমন কেন হচ্ছে? এত নার্ভাস সে আগে কখনো অনুভব করেনি। ফোকাস ইমরোজ, ফোকাস। আমার জিনিস আপনার ওখানে কেন থাকবে? বারে, ওটা তো আপনারও ঘর। এই প্রথম একটা কাজের কথা বলল। না, আমার একটাই ঘর। আমি আপনার জীবন নষ্টের কারণ। আমার কাছ থেকে যেমন আপনাকে মুক্তি দিচ্ছি, আমার জিনিসপত্র থেকেও মুক্তি দিয়ে দিব। কিন্তু আমি তো চাইছি না। কি? মুক্তি। ফিরে এসো প্লিজ রাত্রে। সেদিন তোমাকে ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আমি চা দিতে বলি। আমার সত্যি অনেক কাজ আছে। ইমরোজ কষ্ট পেল। সে প্রথমবার রাত্রিকে তুমি বলেছে, অথচ এটা নিয়ে কোনো হেলদোল নেই মেয়ের। কাজ আর কাজ। কাজকে বিয়ে করলেই হতো। ফিরে চলো রাত্রে প্লিজ। ফিরে যাওয়া এত সহজ মনে হয় আপনাকে? যদি আমি ওই কথাগুলো বলতাম, তাও যখন আমাদের মধ্যে। এটুকু বলে থেমে গেল রাত্রি। ইমরোজ হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যিই যখন ঠোকাঠুকি চলছিল তখন তো কতই অফেন্সিভ কথা বলেছে পরস্পরকে। কই তখন তো রাত্রি রাগ করেনি। তবে কি রাত্রিও ওর জন্য ফিল করতে শুরু করছিল? আর সে কিনা নিজের হাতে সবটা ভন্ডুল করে দিল। এই মেয়েকে মানাতে ওকে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে। আগে নানান অজুহাতে উৎপলের সাথে দেখা করতে বাইরে যেতে পারতো ইপসিতা। সব জানাজানি হয়ে যাবার পরে সেটা সম্ভব হচ্ছে না। মরার উপর খাড়ার ঘা হিসেবে ইমরোজ ওর মোবাইলটা নিয়ে নিজের কাছে রেখেছে। ফলে গত 10-12 দিনে উৎপলের সাথে একবারই শুধু আনোয়ারার মোবাইল দিয়ে যোগাযোগ করতে পেরেছিল। এরপর সেটাও সম্ভব হয়নি। ভেতরে ভেতরে কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছে সে। ইপসিতার একটা পুরনো নষ্ট মোবাইল আছে, কিন্তু তাতে সিম কার্ড নেই। সে তককে তককে থাকে যদি কোনো সুযোগ পাওয়া যায়। আজ বসার ঘরে বসে ইমরোজ খবর দেখছিল। ইপসিতা উঠে লুকিয়ে ইমরোজের ঘরে গিয়ে দেখলো টেবিলে তার মোবাইল। দ্রুত হাতে সেটা নিয়ে সে উৎপলের নম্বরে ডায়াল করলো। প্রথমবার কেউ রিসিভ করলো না বলে আর একবার কল করলো। এবার কেটে দিল। উৎপল ইমরোজের কল কাটলো কেন? ভয়ে? কিন্তু ওর কাছে ফোন নেই সেটা তো জানে সে। অবশ্যই রিসিভ করা উচিত ছিল। ইপসিতা ছাড়া এখন এই বাড়ি থেকে আর কে কল করবে? রাগ হলো ওর। বেরোচ্ছিল, এর মধ্যে দরজায় ইমরোজের সাথে দেখা হয়ে গেল। তো কি করছিলে এখানে? কি করব? তোমার ঘরে আসতে পারি না আমি? পারিস, কিন্তু যখন দেখলে আমি রুমে নেই তখন চোরের মতো আসাটা অবশ্যই সন্দেহজনক। চোরের মতো কেন আসবো? ইমরোজ ওর মোবাইলটা নিয়ে হিস্ট্রি চেক করলো। ইপসিতা উৎপলের নম্বর ডায়াল লিস্ট থেকে ভাগ্যিস ডিলিট করে দিয়েছিল। এবার কিছুটা সাহস নিয়ে বলল, সবসময় আমাকে সন্দেহ করা বন্ধ করো। অনেক বিশ্বাসের কাজ করেছিস যে। ইপসিতা মন খারাপ করে বেরিয়ে গেল। ওর কান্না পাচ্ছিল। সবাই ওকে কত বিশ্বাস করত, আর এখন রাত্রির সাথে উৎপলের সম্পর্কে উন্নতি হয়নি খুব একটা। তবে চা বানিয়েছিল তাই দিতে এসেছিল রুমে। উৎপল রুমে নেই, সম্ভবত ছাদে গেছে। বেরোচ্ছিল, এর মধ্যে বিছানায় থাকে মুঠোফোন বেজে উঠল। রাত্রি ভাবলো ছাদে গিয়ে ভাইকে চায়ের সাথে মোবাইলটাও দিয়ে দেবে। হাতে নিতেই দেখলো ইমরোজের কল। সে ধরলো না। ভাবতে চেষ্টা করলো উৎপলকে ইমরোজ কেন কল দিচ্ছে। ভাবতে ভাবতে আর একবার কল এলো। গতকাল ইমরোজের অফিসে এসেছিল। নিজের ভাই তো ষড়যন্ত্র বিশেষজ্ঞ, দুটো মিলে নিশ্চিত কোনো খোট পাকাচ্ছে। পরের 2 বারই কেটে দিয়ে বেরিয়ে গেল নিজের ঘরে। কোনো ষড়যন্ত্রকারীকে সে নিজের হাতে বানানো চা খাওয়াবে না। ওই বাড়িতে থাকা নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনতে হবে ভাবলো রাত্রি। কি মনে করে নিজেকে লোকটা, যখন যা খুশি তাই বলে অপমান করা যায়? সে এত সস্তা না। যতই মিষ্টি মিষ্টি ইনোসেন্ট মার্কা কথা বলুক সে গলবে না। বলা তো যায় না, আগে যেভাবে মায়ের কথায় বিয়ে করেছে এবারও হয়তো মার কথা রাখার জন্যই ওকে নিতে এসেছিল। যার কাছে ওর গুরুত্ব নেই তার কাছে সে কেন যাবে? তবুও কোথাও যেন একটা ক্ষীণ মন কেমন করে ব্যথা হচ্ছে। যার উপরে অসম্ভব রাগ, তার জন্যেই মনে এমন বিরহ কিসের লক্ষণ?
মাঝের ওই অল্প কিছুদিন বাদ দিলে তো সে আগের মতোই আছে। শুধু কয়েকদিনের একটা সম্পর্কের জন্য হৃদয়ে এমন ওঠাপড়া কেন হয়? উৎপল রুমে এসে ফোন হাতে নিয়ে ইপসিতার ফোন খুলছে কিনা দেখার জন্য কল দিতে যাচ্ছিল। দেখলো ইমরোজ কল করেছিল, কিন্তু কল নোটিফিকেশন নেই কেন? বুঝে নিল যা বোঝার, কিন্তু ইমরোজ ওকে কেন কল দিল? রাত্রির সাথে মিটমাট করতে চাইছে? সে আর কোনো কিছু না ভেবেই কল দিল। ইমরোজ ফোন ধরতেই উৎপল বলল, ইমরোজ কল দিয়েছিলে কেন? কোনো দরকার? আমি কল দিইনি তো। উৎপলের মনে হলো আর একটা ব্ল্যান্ডার করে ফেলেছে। ইপসিতা হয়তো ওর সাথে কথা বলতে চাইছিল লুকিয়ে। কি হবে এবার? ও, আসলে তোমাকে কল দিয়েছিলাম আমি। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না, সেজন্য। উৎপলকে থামিয়ে দিয়ে ইমরোজ বলল, অনেক বোকা বানিয়েছো তোমরা দুজন আমাদের। এখন শাক দিয়ে মাছ শাকের চেষ্টা করো না। কড়া গলায় বলল ইমরোজ। উৎপলও রেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুযোগ পেল না। তার আগেই ওপাশ থেকে কল কেটে গিয়েছে। ইপসিতার জন্য চিন্তা হলো। বেচারি এমনিতেই ফ্যামিলি প্রেসারে আছে। সে কোথায় কোনো উপায় ভেবে পরিস্থিতি স্বাভাবিক করবে, তা না করে মেয়েটার জন্য পরিস্থিতি আরো জটিল করে তুলল। ইমরোজের উপরে রাগও হলো। এই যুগে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের উপরে এত নজরদারি কেন করতে হবে? এর মধ্যে কলিং বেলের শব্দে উৎপল এসে দরজা খুলতেই থমকে গেল। বাইরে আনোয়ারা দাঁড়িয়ে আছেন হাসি মুখে। উৎপলের ভীষণ নার্ভাস লাগছিল। আগে খুব স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলেছে, কিন্তু এখন ইপসিতার মা তার সামনে দাঁড়িয়ে আছে ভেবেই ভয় পাচ্ছে। কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো থাকতে দিচ্ছ কই তোমরা? যা করছো সবাই মিলে। আন্টি, আমি আসলে আসলে। ওকে এভাবে কসরত করতে দেখে আনোয়ারা বললেন, থাক বাবা, রাত্রি আছে বাসায়। তোমার মা বাবা? আন্টি, আপনি বসুন, আমি রাত্রিকে ডেকে দিচ্ছি। মা বাবা একটু বাইরে গেছেন। আনোয়ারা বসলেন। উৎপল গিয়ে রাত্রিকে ডেকে দিল। রাত্রি এসে বলল, মা, আপনি কেমন আছেন? এত চমকে যাচ্ছিস কেন? তোকে খুব দেখতে ইচ্ছে করলো তাই এলাম। আগে বলিনি কারো হয়, কিন্তু আমি আসিনি, তাই রিল্যাক্স। তার বলার ভঙ্গিতে রাত্রি হেসে ফেলল। আমি আপনাকে ভীষণ মিস করছিলাম। আজ এসেছেন, আমি খুব খুশি হয়েছি। মুখে মুখে একদিনও মনে করলি না তো? আমি ভেবেছিলাম, কিন্তু এটুকু বলে থেমে গেল রাত্রি। ওর মুখ ম্লান হলো। আনোয়ারা ওর গালে সস্নেহে হাত রেখে বললেন, শোন, গাধাটা কি করলো না করলো সেটা ওই গাধাটার বিষয়, আমি এর মধ্যে নেই। তোর সাথে আমার সম্পর্ক কিন্তু আলাদা, তাই না? রাত্রি আবার হেসে ফেলল। ছেলেকে আমার সামনে গাধা বলছো, শুনলে কি হবে বুঝতে পারছো? আনোয়ারা এত আন্তরিক। রাত্রি, তুমি তো নেমে এলো। কি আর করবে, আহাজারি করবে একটু, কিন্তু ওর তো বোঝা উচিত স্ত্রীর অমূল্য, টেকেন ফর গ্রান্টেড নয়, তাই না? আনোয়ারা এত আন্তরিক। রাত্রি তুমিতে নেমে এলো। রাত্রি শাশুড়িকে জড়িয়ে ধরলো। শুধু যদি ইমরোজের ঘটে রাগ কমে আর একটু বুদ্ধি বেশি থাকতো, তবে নিজেকে সে সেরা ভাগ্যবতী মেয়ে বলে ভাবতো। এমন ভালো শাশুড়ি ভাগ্য কয়জনের হয়? ইমরোজের মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে। ইপসিতা এতটা পেকে গেছে এটা ভেবেই রাগ হচ্ছে। এত কিছুর পরেও সাহস আর স্পর্ধা দেখিয়েছে উৎপলের সাথে আবার যোগাযোগ করার। এখন আরো সিরিয়াস হতে হবে ওকে। সে রেগে মেগে ইপসিতার রুমে গেল। ইমরোজ তেড়ে ফুড়ে ইপসিতার রুমে এলো। আজ হয় এসপার নয় ওসপার করে ফেলতে। ভেতরে এসে বোনকে কাঁদতে দেখে ওর মাথায় জ্বলতে থাকা আগ্নেয়গিরি দপ করে নিভে গেল। যাই কিছু হয়ে যাক, বোনকে সে অসম্ভব ভালোবাসে। সব সময় প্রকাশ করতে পারে না, কিন্তু মিথ্যে তো নয়। এত আদরের ছোট বোনকে এভাবে ফুপিয়ে আকুল হয়ে কাঁদতে দেখে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। এই কয়দিন সে ইপসিতার সাথে পারতপক্ষে কথাই বলেনি। যেটুকু বলেছে সবসময় রূঢ় আচরণেই করেছে। ইপসিতা কিছু বলতে চাইলেও সুযোগ দেয়নি। ইমরোজ গলা যথাসম্ভব নমনীয় রেখে সস্নেহে ডাকলো, ইপসি। ইপসিতা মুখ তুলে ইমরোজের দিকে তাকিয়ে খানিকটা সিটিয়ে গেল। কাঁদছিস কেন এভাবে? ইপসিতার কান্নার বেগ বেড়ে গেল। ওকে ভয় পাচ্ছে। ইমরোজের খারাপ লাগলো। উৎপল আর রাত্রির সম্পর্কটা কত সহজ। সে বোধহয় একটু বেশি শাসন করে ফেলেছে বোনকে। ওকে এখন এতটাই দূরের মানুষ ভাবছে যে মন খুলে কথাও বলতে পারছে না। ইমরোজ ইপসিতার মাথায় হাত রেখে বলল, ইপসি, কথা বল। আমার খুব খারাপ লাগছে ভাইয়া, আমার জন্য তোমার জীবনটা এইভাবে এলোমেলো হয়ে গেল।
ইমরোজ ভাবছিল আসলেই কি ওর জীবন এলোমেলো হয়ে গেছে। যদি এলোমেলোই হতো তাহলে রাত্রিকে এতটা মিস করছে কেন? মনে হচ্ছে ঝগড়া করার জন্য হলেও মেয়েটা ওর পাশে থাকুক। পৃথিবীর বুকে রাত নামলেই অদ্ভুত এক শূন্যতা নেমে আসে ওর পুরো ঘর জুড়ে, মন জুড়ে। এটা ঠিক রাত্রির সাথে ওর খটমট ছিল, কিন্তু তারপর তো সব বলা ছিল ধীরে ধীরে। সেদিন রিকশায় রাত্রির প্রশ্রয়ের কথা মনে পড়ল। রাত্রি ভীষণ বুদ্ধিমতী। সে যখন দেখেছে ওর জ্বর নেই, তখন কি সে ওর সুপ্ত ইচ্ছেটা ধরতে পারেনি? তবুও এক শাল গায়ে জড়িয়ে কাঁধে হাত রাখতে দিয়েছিল। রাত্রিও চাচ্ছিল সম্পর্কটাকে একটা সুযোগ দিতে। ভাইয়া, আমি ভয় পেয়েছিলাম। আমি জানতাম তুমি মেনে নেবে না। তার মধ্যে তোমাদের ঝগড়া দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। উৎপলকে আমি ইনসিস্ট করেছিলাম। তখন ভেবেছিলাম তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেলে আমাদেরও সব ঠিকঠাক হয়ে যাবে। তখন এতটা ভাবিনি। জানি ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবু পারলে ক্ষমা করো। এই পর্যন্ত বলে আবারও ফুপিয়ে উঠল ঈপ্সিতা। কয়েকদিন থেকেই কথাগুলো তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু সুযোগই পাচ্ছিলাম না। ইমরোজ ঈপ্সিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোরা যেটা করেছিস সেটা ভুল না, অন্যায়। আমাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল সেটা তো দেখেছিস। যদি এর চাইতে বাড়াবাড়ি পর্যায়ে যেত। মা ভাবিকে আগে থেকেই চেনে, তোমাকে আমরা চিনি। আমি জানতাম তোমরা কেউই হার্মফুল নও পরস্পরের জন্য। সব দিক ভেবে এগিয়েছিলাম, কিন্তু এখনকার মতো একটা পরিস্থিতি আসতে পারে সেটা ভাবিনি। অন্যের জীবনকে প্রভাবিত করার অধিকার আমরা কেউই রাখি না, এটা বুঝতে একটু দেরি হয়ে গেছে। ইমরোজের ভেতরের রাত থিতিয়ে এলো। যা হয়ে গেছে তাতে বদলে যাবে না, কাঁদিস না। সামনে এমন সব না ভেবে কিছু করিস না, তাহলেই হবে। এরপর উঠে বেরিয়ে আসছিল, এর মধ্যে একটা কথা মনে পড়াই বলল, তুই তখন উৎপলকে কল দিয়েছিলি আমার ফোন থেকে, এটার করিস না। বলেই বেরিয়ে গেল। নিজের ঘরে এসে বসলো। বিছানা কুঁচকে আছে দেখেও আগের মতো লাফিয়ে টান টান করতে উদ্যত হলো না। অদ্ভুত এক আলস্য নেমেছে মন জুড়ে। কিছুই ভালো লাগছে না। ভাবনারা ঘুরে ফিরে একজনেই গিয়ে থেমে যাচ্ছে বারবার। ঘরের পাশাপাশি ওর মনটাও যেন ওর নেই। সেখানে সর্বদা অন্যের আনাগোনা, যে অভিমানে চলে গেছে ওকে একা ফেলে। ইমু, কি করছিস? ঘর অন্ধকার কেন? চেয়ারে বসে হেলান দিয়ে চোখের উপরে দুই হাতের পাতা রেখে অবাধ্য ভাবনার রাশ টানতে চাইছিল। মায়ের কথায় সচকিত হলো। মা, তুমি কখন ফিরলে? কিছুক্ষণ আগে ইপসির সাথে কথা বলে তোর ঘরে এলাম। ও, বসো মা। আনোয়ারা বিছানায় বসে বললেন, এদিকে এসে বস ইমু, তোর সাথে কিছু কথা বলি। ইমরোজ মায়ের পাশে এসে বসলো। মা খুব কম সময়েই এতটা সিরিয়াস থাকেন, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলবেন। আনোয়ারা ছেলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মৃদু গলায় বললেন, ইমু, ইপসি কিন্তু যথেষ্ট বড় হয়েছে। শাসন করলে কখনো কখনো রাশ ছাড়তে হয়, নইলে ছিঁড়ে একেবারে হাত থেকে বেরিয়ে যায়। ও যেটা করেছে সেটা অন্যায়। ওর উচিত ছিল নিজের কথাটা আমাদের জানানো। কোনো কারণে সাহস পায়নি। ওকে যা বলার আমি সেদিনই বলেছি। একটা কথা ভেবে দেখেছিস, ওরা কিন্তু সাহস না পেয়ে নিজেরা অনেক কিছু করতে পারতো। পালিয়ে গেলে বা না জানিয়ে বিয়ে করে ফেললে তখন কি হতো? কেন কাজটা করেনি জানিস? কোথাও আমাদের সম্মতির জন্য অপেক্ষা করছিল। পথটা ভুল অবশ্যই। এটুকু বলে হাতে সস্নেহে চাপ দিয়ে বললেন, এই যে তুই ওর উপরে নজরদারি করছিস, ফোন কেড়ে নিয়েছিস, এটা কি ঠিক হয়েছে? এই বয়সী মেয়েকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারবি? এখন যদি ভুল কোনো স্টেপ নেয় কেমন হবে সেটা? ওকে বুঝিয়ে বলতে হবে যে ও ভুল করেছে, ভুলটা কোথায় সেটা ধরিয়ে দিতে হবে বুঝিয়ে শুনিয়ে। প্রেশার দিতে গেলে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি, তাই না? ইমরোজ মায়ের কোলে মাথা রাখলো। আমি ওর ফোন দিয়ে আসবো। শুধু দিয়ে আসলে হবে না, তুই ওর বড় ভাই, ওকে বুঝিয়ে ভুলটা ধরিয়ে দিবি, পারবি না? পারবো মা। কোলে রাখা মাথায় তিনি হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখ, যা হয়েছে তাতে তোর সাথে যেমন অন্যায় হয়েছে, রাত্রিও কিন্তু তোর মতোই ভিকটিম। তুই তবুও নিজের বাড়িতেই ছিলি। রাত্রিকে কিন্তু নিজের কমফোর্ট জোন ছেড়ে আসতে হয়েছে। এখন ইপসি আর উৎপল মিলে যা করেছে তার জন্য যদি তুই মেয়েটাকে ব্লেম করিস, জিনিসটা কি ঠিক? ও কিন্তু তোকে ব্লেম দেয়নি। এখন এটা ভাব, রাত্রি যদি তোকে বলতো তোকে বিয়ে করে ওর জীবনটা শেষ হয়ে গেছে, তোর কেমন লাগতো? যখন তুই ওকে মিস করছিস তখন? ইমরোজ বলল। আমি রাগের মাথায় কি বলেছি সেটা ধরেও চলে গেল। আনোয়ারা হেসে বললেন,
মানুষ অভিমান কার উপরে করে জানিস? যাকে সে কাছের মানুষ ভাবে, আপন মনে করে। দেখ, বিয়ের পরে কতবার তোরা পরস্পরের দিকে কাদা ছুঁড়েছিস, তাই কখন কিন্তু কেউ মান অভিমান করে বসে থাকিসনি, কারণ তখন তোরা কেউ কাউকে আপন ভাবিসনি, কারোর উপরে ভরসা করিসনি। এখন করতে শুরু করেছিস বলেই দুজনেই কষ্ট পাচ্ছিস। কষ্ট পাচ্ছে মা। ইমরোজের মুখে হাত বুলিয়ে বললেন, সেটা তুই এখানে বসে তো বুঝবি না বাবু, খোলাখুলি কথা বল। আর একটা কথা, সংসার করতে গেলে দোষ যার বুঝতে পারার সাথে সাথে তাকেই সরি বলতে হয়। সরি বললে কেউ খাটো হয় না, বরং অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কেবল নিজের ভুলটা অ্যাকসেপ্ট করতে না পারায়। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে একটা খুবই প্রথাগত নিয়ম সেট করা আছে, পুরুষ হলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, তাতে নাকি পৌরুষে আঘাত লাগে। বিশ্বাস কর, এসবের কোনো ভিত্তি নেই। ইগো আর ব্যক্তিত্ব আমরা গুলিয়ে ফেলি বেশিরভাগ সময়। এটাও একটা বড় সমস্যা আমাদের। মানুষ সকলেই, ভুল সবার হয়, আবেগ সবার আছে। কষ্ট পেলে কাঁদার অধিকার, ভুল করলে সরি বলার সাহস দুই পক্ষেরই থাকতে হয়। সংসারটা দুজনের, দুজনকেই স্যাক্রিফাইস করতে জানতে হয়। দুই পক্ষ থেকেই সরি বলার প্র্যাকটিস থাকতে হয়, তাহলে দেখবি সম্পর্কটা খুব সুন্দর হয়। ইমরোজ এই জন্যেই মাকে এতটা ভালোবাসে। মা ওর সবচাইতে কাছের বন্ধু। সে মৃদু হেসে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা কি তুমি জানো? হাসলে ইমরোজকে এত সুন্দর দেখায় তিনি মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন। তার ছেলে মেয়েকে কোনোদিন তিনি প্রথাগত নিয়মে বড় করেননি। সময়ে সময়ে শাসন করেছেন, সময়ে সময়ে নিজেদের বিবেচনার উপরে ছেড়ে দিয়েছেন, যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এই যে এবারের এত গোলমেলে বিষয়, তিনি চাইলেই রাত্রিকে বুঝিয়ে বলে নিয়ে আসতে পারতেন। মায়া রাত্রিকে বোঝাতে যাচ্ছিলেন, কিন্তু তারা আলোচনা করে বিরত থাকলেন। দূরত্ব অনেক সময় কাছে আনে। অপর প্রান্তের মানুষটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা অনুধাবন করতে সুবিধা হয়। কাছে থেকে লড়াই করেই হয়তো আরো অনেকটা সময় কেটে যেত নিজেদেরকেই উপলব্ধি করতে। এখন দূরে থেকে এই যে মিস করছে একজন আর একজনকে, এটাই তারা চেয়েছিলেন। নিজের ছেলেকে তো অবলোকন করেছেন, আজ রাত্রির কাছে গিয়েছিলেন ওর মনোভাব বুঝতে। দেখলেন দুই পক্ষেই ঘন মেঘ, একটু ঝোড়ো বাতাসেই বৃষ্টি নামবে ঝুমঝুমিয়ে। যেটুকু বোঝানো প্রয়োজন বুঝিয়েছেন, এখন দেখা যাক কি হয়। ইপ্সিতা আর উৎপলকে নিয়েও দুই মা সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কথা, তারা বড় একটা ভুল করেছে, এটা তাদের বোঝাতে হবে, বাকিটা সময়ে ঠিক হয়ে যাবে। ইমরোজের মনে যেটুকু সংকোচ ছিল, মায়ের কথাই তা কেটে গেছে। রাত্রিকে যে ভালোবেসে ফেলেছে এটা আগেই বুঝতে পেরেছে। ক্ষমা সে চাইতে পারবে নিঃসংকোচ চিতে, কিন্তু ভালোবাসার কথা জানাতে সময় লাগবে। আগে নিজের সাথে বুঝতে হবে। যে ক্লাসে গুছিয়ে লেকচার দিতে পারে, কিন্তু নিজের একান্ত অনুভূতি প্রকাশে সে বরাবরই অজ্ঞ। দেখা যাবে ভালোবাসার কথা বলতে গিয়ে এমন কিছু বলে ফেলবে, পরে সব গুবলেট পেকে যাবে। না, এই রিস্ক নেওয়া যায় না। আগে বরং নিজেকে প্রস্তুত করে নেওয়া যাক। তবে রাত্রিকে ফিরিয়ে আনতে হবে আগে। শনিবার সন্ধ্যার পরে সে রাত্রিদের বাসায় গেল। রাত্রি তখন বাইরে। মায়া ওকে যত্ন করে বসালো। হাবিব সাহেব টেলিভিশনে খবর দেখছিলেন, আবার পত্রিকাও পড়ছিলেন একসাথে। পত্রিকা থেকে চোখ তুলে তিনি বললেন, কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? মায়া এলেন চা নিয়ে। তিনি ফোরন কেটে বললেন, ডাবল নিউজের ডোজ নিলে সে ভালোই থাকে। নাও চা নাও। যা ঠান্ডা পড়েছে এবার। তোমার দেয়া চিনি ছাড়া চা খেয়ে ভালো থাকার উপায় আছে? নিজেকে নিজের ভালো রাখার উপায় বের করে নিতে হয়। এই কথাটা শরীরের সুগার বাড়ানোর আগে মনে ছিল না? ইমরোজ উত্তর দিল না, মৃদু হাসলো শুধু। তাদের খুনসুটির মধ্যে সে ঢুকে কি বলবে, পরে দেখা যাবে অপর পক্ষ নাখোশ হয়ে বসে আছে। এই মুহূর্তে এই দুজনের সাপোর্টই ওর জন্য জরুরি। মধ্যপন্থা অবলম্বন করা ভালো, তাই নীরবতা পালন করা শ্রেয়। চা শেষ করতে করতে শ্বশুরের সাথে ইমরোজের দেশ বিদেশের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হলো। কিছুক্ষণ পরে পায়েস নিয়ে এলেন মায়া। ঘন দুধের পায়েস খাবার মাঝপথে রাত্রি চলে এলো। উৎপল তখনও বাইরে। ইমরোজকে দেখে ওর পা থমকে গেল। আপনি? এটা কি ধরনের প্রশ্ন হলো? যা রুমে যা, ফ্রেশ হ। তুমিও পায়েস শেষ করে ভেতরে যাও বাবা। মায়া ওদের দুজনকে একসাথে কথা বলার সুযোগ করে দিতে চাইছে।
দ্রুত। হাবিব সাহেব বললেন, তা বাবা, এই যে ইন্টারন্যাশনাল ইকোনমি, মায়া কঠিন চোখে তাকিয়ে কিছু একটা ইশারা দিতেই তিনি বললেন, পরে কখনো আমরা সার্বিক আলোচনা করব ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তোমার আলোচনা অনুষ্ঠানের উপরে তো বিশ্বের সব সেক্টরের ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি তো পৃথিবীতে কি চলছে কিছুই জানো না। পৃথিবীর একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত থাকবে না? যত ইচ্ছা মতামত দাও, আমার সমস্যা নেই, কিন্তু ঘর নিয়েই যে এত উদাসীন, সে বিশ্ব নিয়ে কি চিন্তা করে আমার জানা হয়ে গেছে। তাদের কথার যুদ্ধের মাঝে ইমরোজ ইতস্তত করছিল দেখে মায়া বললেন, যাও বাবা, ভেতরে যাও। ইমরোজ উঠে রাত্রির ঘরের দরজায় দাঁড়িয়ে নক করলো। রাত্রি বলল, আসুন, দরজা খোলা আছে। ইমরোজ ভেতরে এলো। রাত্রি উঠে ওর মুখোমুখি দাঁড়ালো। বলুন, যা বলতে চান। রাত্রি, আমি সেদিন তোমাকে যা বলেছি সেটা একদমই ঠিক হয়নি। আমি কিছু ভেবে বলিনি। ইপসিকে আমি কেমন করে টেক কেয়ার করি এটা তো তুমি শুরু থেকে জানো। আমি আসলে ভীষণ ধাক্কা খেয়েছিলাম। তারপর ওদের প্ল্যান জেনে রাগ হয়েছিল ভীষণ। রাগের মাথায় ওকে বকেছিলাম। তুমি মাঝে এসে কথা বলছিলে বলে ওভাবে বলে ফেলেছিলাম। ইন্টেনশনালি তোমাকে কষ্ট দিতে চাইনি। সরি। আপনাকে মা সরি বলার জন্য বুঝিয়েছে, তাই না? হ্যাঁ, কাল মা বলল। এটুকু শুনে রাত্রির মুখে মেঘের ছায়া নেমে এলো। তাই এতদিন পরে সরি বলতে চলে এলেন, তাই না? তুমি ফিরে চলো রাত্রি। যেদিন আপনি নিজে নিতে আসবেন সেদিন যাব, তার আগে নয়। ইমরোজ বলতে পারলো না সে নিজের গরজে ওকে নিতে এসেছে। খুব কষ্ট হলো। রাত্রির ইঙ্গিতটাও ধরতে পারলো না। ফিরবে না তাহলে? আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। ইমরোজ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঝড়ের বেগে বেরিয়ে গেল। শুধু রাত্রির ঘর থেকে নয়, বাড়ি থেকেই। মায়া রান্নাঘরে ছিলেন। দরজা খোলার শব্দে যতক্ষণে এই পর্যন্ত এলেন ততক্ষণে ইমরোজ চলে গেছে। তিনি জামাইয়ের আপ্যায়নের জন্য রান্না করছিলেন। রাত্রিকে এসে জিজ্ঞেস করলেন, ইমরোজ কোথায় গেল? আমি কি করে বলবো মা, উনি কি আমাকে বলে গেছেন? যা খুশি কর তোরা, ছেলেটা এভাবে না খেয়ে বেরিয়ে গেল। মায়া রাত্রির মুখের দিকে তাকালেন। এবার মেয়ের মুখ দেখে মুহূর্তের জন্য থমকে গেলেন। এই মাত্র যেন কোনো প্রবল ঝড় রাত্রির উপর দিয়ে বয়ে গেছে। তিনি রাত্রির হাত ধরে বললেন, এত কষ্টই পাবি, তাহলে ধরে রাখলি না কেন? পুরোটাই একতরফা মা, আমি কেন আটকাতে যাব? রাত্রির ঝাপসা চোখ তার নজর এড়ায়নি। তার মেয়েটা বড্ড শক্ত ধাতের, সহজে ভাঙা যায় না। এখন ভেঙে পড়েছে ভেতর থেকে, তবুও টলতে চাইছে না। তিনি সস্নেহে বললেন, একতরফা কিনা তুই কিভাবে জানিস? খোলাখুলি কথা বলেছিস? রাত্রি উত্তর দিল না। সে তো ইঙ্গিত দিল বলতে পারতো না যে নিজের জন্য ওকে চাই। সেই জন্যেই ফেরাতে এসেছিল। কেন বুঝলো না? কে বলবে? সে না ফিরলেই তো ইমরোজ ভালো থাকে, স্বাধীনতা অক্ষত থাকে। কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে তিনি বললেন, রাত্রি শোন, সব মানুষ একরকম হয় না, সবাই সব প্রকাশ করতে পারে না। তোর উচিত ছিল ওকে নিজেকে প্রকাশ করার সুযোগ করে দেয়া। যাই হোক, যথেষ্ট বড় হয়েছিস, সব বুঝিস। এই যে তোর চোখে জল, এটা ওকে দেখতে দিলেও হয়তো বুঝতো, নিজেকে প্রকাশ করতে পারতো। ভেবে দেখিস। ইমরোজ রাত্রিদের বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে উদ্দেশ্যহীন চক্কর দিল শহরের বিভিন্ন অলি গলিতে। স্থিরতা এলো না মনে। ঠান্ডা জাঁকিয়ে বসেছে এবার। হাড় হিম ঠান্ডায় গায়ে কাঁপন ধরে যাচ্ছে। তবুও ঘরে ফিরল না। ওই শূন্য ঘরে ফিরতে ওর ভালো লাগে না এখন আর। এটা কেন মেয়েটা বোঝে না? রাত্রি বসেছিল নিজের ঘরে। হাবিব সাহেব এসে বললেন, এভাবে গুম হয়ে বসে আছিস কেন মা? এমনি বাবা, তুমি বসো না। হাবিব সাহেব বসে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। মেয়েকে তিনি বোধহয় একটু হলেও বেশি ভালোবাসেন। রাত্রি ভীষণ বাবা নেওটা ছিল ছোটবেলায়। ওইটুকু বয়স থেকে তার সমস্ত খেয়াল রাখতো। কাছে কাছে থেকেছে বলেই হয়তো। তোর মন খারাপ? না তো। তোকে একটা কথা বলি, দেখ, তোর মায়ের সাথে আমার ঝগড়া দেখছিস তো সব সময়। তোর একবারও কখনো মনে হয়েছে আমাদের মধ্যে মনের টান নেই? মা একটা কথা বলতেন, একটা খুব প্রচলিত উদাহরণ দিতেন, দুই হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি হবেই। তাই বলে লোকে বাসনপত্র ছুঁড়ে ফেলে দেয়,
দাম্পত্য জীবন তেমনই, তারা এত বেশি প্রকাশ্য পরস্পরের কাছে, তাই একটু খটমট লাগেই। পরিস্থিতির জন্য অনেক কথা মুখ থেকে বেরিয়ে যায়, যার সত্যিকারের ভিত্তি নেই। পরে গিয়ে অনুশোচনা হয়। যদি নিজের ভুল বুঝতে পারে, দুঃখ প্রকাশ করে, তাকে একবার সুযোগ দিতে হয়। আমি কিন্তু এটা বলছি না যে অসম্মান মেনে নিতে, শুধু পরিস্থিতির বিবেচনা করতে বলছি। বাকিটা তোমার মার্জি। রাত্রি বাবার কাঁধে মাথা রাখলো। বাবা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, তোর মা সব ভুললেও এটা কখনো ভুলে না। হেসে বললেন তিনি। রাত্রি মৃদু হেসে বলল, মাকে খুব ভালোবাসো তাই না বাবা? তা তো বাসি, নাইলে এত দূর এলাম কি করে? আচ্ছা বাবা, তোমাদের প্রায় 32 বছরের সংসার, এখনো এভাবে ভালোবাসা যায়? কখনো একঘেয়েমি আসে না? ভালোবাসলে বরং মনে হয় শুধু 32 বছর কেন, আরো কয়েক গুণ সময়ও অল্প মনে হয়। একদিন বুঝতে পারবি, যেদিন বুঝবি সেদিন তোরও এটাই মনে হবে। রাত্রি সহসা আনমনা হয়ে গেল। ইমরোজের সাথে তার এমন একটা সংসার কখনো হবে, সে ঠিক করলো ইমরোজ যদি আর একবার আসে, সে নিশ্চিত হবে একই অনুভূতি ওই প্রান্তেও আছে কিনা। যদি থাকে তবে আর ফেরাবে না। ইমরোজ রাতে বাসায় ফিরল 12টার আগে। গায়ে ধুম জ্বর, ঠান্ডা লেগে একাকার। ঠান্ডার ধাত আছে ইমরোজের, শীতের সময় তা প্রকট হয়। কোথায় ছিলি ইমু? আনোয়ারা অস্থির হয়ে উঠলেন। ইমরোজ আর ইপসিতার কিছু হলে তার সমস্ত স্থিরতা টলে যায়। ইপসিতাকে সাথে নিয়ে কোনো মতে খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। কয়দিন আগেই জ্বর থেকে উঠল, আবার জ্বর। খুব ভালো লক্ষণ নয়। তিনি বালতিতে পানি আনতে গেলেন। ইপসিতা পাশে বসেছিল। ইমরোজ কি কি যেন বিড়বিড় করছিল, সব বুঝতে পারছিল না। মাথা ম্যাসাজ করে দিচ্ছিল। ইমরোজ রাত্রি ফিরেছে কিনা এমন কিছু বলছিল বলে মনে হলো। ইপসিতার মোবাইল গতকাল রাতেই একগাদা উপদেশ শুনিয়ে ফেরত দিয়েছিল ইমরোজ। সে রাত্রিকে কল দিয়ে ইমরোজের অবস্থার কথা জানালো। ইপসিতার কল পাওয়ার পরেই রাত্রি ভীষণ চিন্তিত হয়ে উঠল। কক্সবাজারের কথা মনে পড়ল। এই লোকটা ভীষণ খারাপ, অন্যের উপরে রেগে নিজেকে কষ্ট দিতে ওস্তাদ। এত কষ্টই যদি পেয়েছে, কষ্টে এত অলিগলি ঘোরা সহজ মনে হয়েছে, ওকে ফিরিয়ে নিতে নিজের মনের কথা বলার চাইতে সুস্থ হোক এবার শুধু। সে মনের কথা টেনে বের করবে। এসব সে একেবারে সহ্য করবে না, কিন্তু মনকে প্রবোধ দিতে পারছে না কিছুতেই। মনে হচ্ছে ইমরোজের এই দুর্ভাগ্যের জন্য কোথাও না কোথাও সে দায়ী। রাত্রি পুরনো জামাও পরিবর্তন করলো না, কোনো মতে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে মায়ের ঘরের দরজায় কড়া নাড়ল। মায়া হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছেন। মা, আমার ওই বাসায় যেতে হবে। ইমরোজ নাকি খুব অসুস্থ। অসুস্থ? এই না সন্ধ্যায় সুস্থ মানুষ এলো। কি হয়েছে? অনেক জ্বর, সেদিন এই জ্বর থেকে উঠলো। আমাকে যেতে হবে মা। ততক্ষণে উৎপল বেরিয়ে এসেছে। রাত 12টার বেশি বাজে এখন। তুমি চলো তাহলে আমার সাথে, যাবে? মায়া বললেন। সাবধানে যা। মেয়েকে বাধা দিলেন না, সাথে যেহেতু উৎপল আছে। রাত্রি এসে সরাসরি ওদের ঘরে এলো। আনোয়ারা মাথায় পানি ঢালছিলেন, ইপসিতা পাশে বসেছিল। প্রায় আধা ঘন্টা পরে রাত্রি বলল, মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। আনোয়ারা বললেন। আচ্ছা তুই দেখ তাহলে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। আনোয়ারা বেরিয়ে গেলে ইপসিতাকেও বলল। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, যাও ঘুমিয়ে পড়ো। ইপসিতারও মনে হলো দুজন থাকুক, তাই সে চলে গেল। যাবার আগে বলল, কোনো সমস্যা হলে ডেকো ভাবি। উৎপল ওকে দিয়েই চলে গেছে, থাকতে রাজি হয়নি। ওকে আর ইপসিতাকেও নিয়ে কোনো ভুল বোঝাবুঝি আবার হোক সে চায় না। রাত্রি ইমরোজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরে ইমরোজ রাত্রির হাতের উপরে হাত রাখলো, অস্ফুট স্বরে বলল। রাত্রি, চোখ এখনো নিমিলিত, স্পর্শেই চিনে ফেললো। ইমরোজ ঘোরগ্রস্ত গলায় বিড়বিড় করে বলে চলেছে, স্বপ্ন দেখছি বোধহয়। যদি স্বপ্ন হয়, আমি চাই না আমার ঘুমটা না ভাঙুক। অসুখ থাকুক সবসময়, অসুখ হলেই কেবল তুমি এভাবে পাশে থাকো। তবুও রাত্রি স্পষ্ট বুঝতে পারলো কথাগুলো। ওর চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু ইমরোজের কপালে পড়তেই ঝট করে চোখ তুলে তাকালো ইমরোজ। চোখ দুটো টকটকে লাল, মুখ মলিন, তবুও যেন একটা বিচিত্র হাসি ফুটে আছে সুন্দর মুখটায়। রাত্রি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। ইমরোজ চোখ তুলে ভূতে দেখার
ইমরোজ চোখ খুলে ভূত দেখার মতো চমকে উঠল শিয়রের কাছে বসে থাকা রাত্রিকে দেখে। মুহূর্তকাল লাগলো রাত্রির অস্তিত্ব আবিষ্কার করতে। সমগ্র পৃথিবী যেন নিমেষেই বিস্তৃত হয়ে গেল ওর সমস্ত চেতনা থেকে। সে চরকৃষ্ট চোখেই নিষ্পলক তাকিয়ে রইল। এও সম্ভব? নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করলো। যে মেয়ে কিছুক্ষণ আগেই ফিরে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সে এখন ওর ঘরে, ওর এত কাছে বসে আছে, ওর কপাল ছুঁয়ে দিচ্ছে পরম যত্নে। এটা বিশ্বাস করা কম দুষ্কর নয়। নিজের ওপর এই অত্যাচার করার খুব দরকার ছিল। এবার বিশ্বাস হলো এটা রাত্রি একজন অসুস্থ মানুষের কাছে কেমন জবাবদিহিতা চাইছে। নিষ্ঠুর একটা মেয়ে, কেন জানি না প্রবল অভিমান উথলে উঠল ইমরোজের হৃদয় সমুদ্রে। কেন এসছো? দয়া দেখাতে? রাত্রির চোখে মুখে হতাশা ফুটে উঠল। দয়া দেখাতে বুঝি কেউ এই রাত দুপুরে ছুটে আসে? তখন বলেছিলে ফিরবে না। অভিমান জড়ানো গলা ইমরোজের। আমি আসায় তোমার প্রবলেম হলো বুঝি? ইমরোজের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল রাত্রি। ইমরোজ ডান হাতটা তুলে ওর কপালে রাখা রাত্রির হাতটা আলতো করে স্পর্শ করলো। এরপর ওর মুখের অভিব্যক্তি বুঝতে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। এই মেয়েকে বোঝা সহজ কর্ম নয়। এখন অসুস্থতায় কাউকে পড়তে চাওয়া ভীষণ ক্লান্তিকর বলে মনে হলো। আমি চাইছিলাম তুমি ফিরে আসো। তোমার সমস্যা ছিল আসতে। প্রবলেম থাকা সত্ত্বেও কেন এলে? অভিমানী ইমরোজ শুনতে চাইছে রাত্রি ওর সাথে জীবনের বাকি পথ চলার জন্যে ফিরে এসেছে, কিন্তু তেমন কিছুই বলছে না। অযথা ওর প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করে যাচ্ছে। ইমরোজ শিক্ষক মানুষ, প্রশ্ন করে উত্তর পেয়ে অভ্যস্ত। এতে বিরক্ত হলো মনে মনে। ইমরোজ, আমি কখনো আমার মনকে ইগনোর করে কাউকে খুশি করার চেষ্টা করতে পারি না। আমার মন আজ এখানে আসতে সায় দিয়েছে, তাই চলে এসেছি। এখন এত কথা বলো না তো, চুপচাপ ঘুমাতে চেষ্টা করো। প্রথমবার খেয়াল না করলেও এবার সে উপলব্ধি করলো রাত্রি ওকে তুমি বলে সম্বোধন করছে। জ্বর আর রাতের অভিমানী শহর ভ্রমণে ওর শরীর মন দুটোই বিক্ষিপ্ত হয়ে আছে। রাত্রির কথার পুরো মানেটা সে ধরতে পারলো না। আকারে ইঙ্গিতে কথাবার্তা বুঝতে সবসময় সে অপারগ। কেউ ওর সামনে ঘুরিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বললেও সে ধরতে পারে না। অনেকক্ষণ পরে যখন বুঝতে পারে, তখন আসলে পাল্টা উত্তর দেবার মতো পরিস্থিতি থাকে না। সে সবসময় সরাসরি কথা বলে। এখন বুঝতে চেষ্টাও করলো না, তবে রাত্রির মুখে তুমি শুনতে বড্ড ভালো লাগলো। হঠাৎ করে কথাটার আংশিক অর্থ ধরতে পারলো। রাত্রি নিজের মনের কথা শুনে ফিরে এসেছে। ওর জন্য ফিরে এসেছে এটা যদি বলতো, তবুও কেন যেন ভালো লাগলো। রাত্রি এবার বলল, অনেক সদবোধের খেলা হলো, এবার এটা শেষ হোক না হয়। সদবোধের খেলা শেষ হবার পরে কি হবে? বন্ধুত্ব, অবশ্য তোমার আপত্তি না থাকলে। ইমরোজ অবসন্ন চোখে আরেকবার স্ত্রীর দিকে তাকালো। বুঝতে চেষ্টা করলো রাত্রির মনে আবার কোনো দুষ্টু বুদ্ধি উকি ঝুঁকি দিচ্ছে কিনা। না, আগের মতো যুদ্ধংদেহী মুখাবয়ব নয়, বরং অত্যন্ত মায়া নিয়ে ব্যথাতুর আপন মানুষের দিকে কেউ যেভাবে তাকায় তেমন দৃষ্টি। রাত্রির অভিব্যক্তিতে এই দৃষ্টি সে আগে কখনো দেখেনি। চেনা রাত্রির অচেনা মুখ দেখতে ওর ভালো লাগছে। অবচেতনেই সে বলল, আপত্তি কেন থাকবে? আমি তোমার স্টুডেন্ট নই, এত প্রশ্ন করছো কেন? উত্তর চাই আমার। এবারের বলায় কাঠিন্য থাকলেও সেটুকু ছাপিয়ে গেল মায়ার আড়ালে। তোমার সাথে বন্ধুত্ব হলে আমারও ভালো লাগবে। এবার সুবোধ ছেলের মতো ঘুমানোর চেষ্টা করো দেখি, এখন সেটা জরুরি। ইমরোজ চোখ বন্ধ করে বলল না সহসা। রাত্রি বলল, মা কত চিন্তা করেন তুমি জানো? এভাবে রাগ করে এমন কিছু করা ঠিক নয়, যাতে তোমার সাথে সাথে তারও কষ্ট হয়। তুমি কলেজের লেকচারার হয়েও কিচ্ছু বোঝো না। তোমার চাইতে স্কুলে পড়া বাচ্চাদের মাথাও ভালো। রাত্রি কথার মধ্যে বোঝাতে চেষ্টা করলো এই রকচটা গাধাটার জন্য ফিরে এসেছে, অথচ কিছুই বুঝলো না। বন্ধুত্বেই তিনি খুশি। কেন সে বলতে পারলো না বন্ধুত্ব তো চাই, তবে বন্ধুত্বের সাথে সাথে তোমাকেও চাই। এটা এর মুখ থেকে বের করতে কত অপেক্ষা করতে হয় কে জানে। এদিকে তার মুখে আবারও অভিমানের ছাপ পড়েছে। আমি মাথা খারাপ মানুষ, তাহলে বন্ধুত্ব করলে কেন? রাত্রি এবার বিরক্ত হতে হতেও হেসে ফেললো। ওর চুল এলোমেলো করে দিয়ে বলল, সাধে বলিনি, আগে সুস্থ হন আপনি, তারপর আপনাকে পড়ার বইয়ের বাইরের অ আ ক খ থেকে শুরু করে ব্যাকরণ পর্যন্ত শিখিয়ে দিতে হবে। বন্ধুত্ব করে আবার আক্রমণাত্মক হচ্ছে তুমি। রাত্রি নিজের মুখটা কিঞ্চিত নামিয়ে আনলো। এরপর ফিসফিস করে বলল,
তোমাকে ভীষণ ইনোসেন্ট দেখাচ্ছে এখন। আমাদের পাশের বাসার একটা কিউট বাচ্চা আছে, রাখলে ওরকম লাগে তোমাকে। বলে ইমরোজের নাক টেনে দিল রাত্রি। এরপর সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমার আজকের কাণ্ডের রাগ হয়েছে আমার। এমন কাজ আর কখনো করবে না। এখন অসুস্থ হয়ে পড়ে আছো, এটা ছেলে মানুষই নয়। কি লাভ হয়েছে তাতে? ইমরোজ অবচেতনেই বলে ফেলল। লোকসান কিছু হয়নি। এরপর মনে মনে বলল, এই যে তুমি আমার পাশে আছো, আমার শূন্যতা নেমে আসা ঘর পূর্ণ করেছো, এটা তো লাভই। রাত্রি দেখলো ইমরোজের জ্বর আবার বাড়ছে, কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। সে উঠে নরম কাপড় ভিজিয়ে এনে ওর মাথায় দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ইমরোজ ঘুমিয়ে পড়ল। রাত্রি পাশে বসে রইল ঘুমন্ত ইমরোজের দিকে তাকিয়ে। হঠাৎ করে উপলব্ধি করলো সে ডুবে যাচ্ছে আটলান্টিক সমুদ্রে। যে সমুদ্র ভর্তি ভালোবাসার জলে অন্য আরেক সমুদ্রের জল এসে ওই জলে মিশে যাচ্ছে। তৈরি হচ্ছে ভালোবাসার মহাসমুদ্র। আনোয়ারা রাত্রির বাসার সবাইকে দাওয়াত দিয়েছেন আজ। উৎপল আর ইপ্সিতার ব্যাপারটা ঝুলে আছে, সেটার একটা সমাধান প্রয়োজন। তিনি মায়ার সাথে কথা বলে একমত হয়েছে। সবাই একসাথে বসে এটা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা প্রয়োজন। একসাথে আলোচনা করলে অনেক বড় সমস্যাও সহজ হয়ে যায়। ইমরোজ এখন সুস্থ। আজ শুক্রবার, সবাই বাসায়। রাত্রিও হাতে হাতে আনোয়ারকে সাহায্য করছিল। ইপ্সিতা আর ইমরোজও এসেছে। সবাই মিলে রান্না করছে। রান্নাটা পারিবারিক বৈঠকখানার আড্ডা ক্ষেত্র হয়ে উঠেছে। রাত্রি লক্ষ্য করলো ইমরোজ রান্নায় ভীষণ পারদর্শী। সে তুলনায় ইপ্সিতার অবস্থা ওর মতোই আনাড়ি। ইপ্সিতা ছুতো খুঁজছে চম্পট দেবার, মায়ের জন্য পারছে না। নাচতে নাচতে বিয়ে করতে এত বড় প্ল্যান করলি, এখন ফাঁকিবাজির পায়তারা করলে হবে? আনোয়ারা মেয়েকে বেশ শাসনের সুরে বললেন কথাটা। ইপ্সিতার মলিন মুখের দিকে তাকিয়ে ইমরোজ বললেন, মা থাক না, ও ছোট মানুষ। ছোট মানুষ বলেই একবার রাত্রির দিকে তাকালো। এরপর সংশোধন করার জন্য বলল, মানে আগে কখনো সেভাবে করেনি তো, এখন এইভাবে। আনোয়ারা বললেন, হিমু, তুই ওকে আশকারা দিয়েছিস সবসময়। ওর কাজগুলো তুই কবে করে ওকে ঘরের কাজ শিখতে দিসনি। কিছু নিত্য নৈমিত্তিক কাজ সবার শেখা উচিত, এতে অন্যের উপরে নির্ভর করতে হয় না, বুঝলি? আনোয়ারাকে রাত্রি সবসময়ই ভালো লাগে। আজ আবারও সেই ভালো লাগা বাড়লো। রাত্রি এক্সপার্ট না হলেও টুকিটাকি কাজ চালানোর মতো রান্না জানে। তবে ওকে সব কেটে ধুয়ে তৈরি করে দিতে হয়। এখানে আনোয়ারার সাথে থাকতে থাকতে অল্প স্বল্প উন্নতি হচ্ছে রান্নায়। রান্না প্রায় শেষের দিকে তখনই কলিং বেল বেজে উঠল। রাত্রির শ্বশুরবাড়ির দাওয়াত শুনে উৎপল খানিকক্ষণ কাচুমাচু করছিল। ওই বাড়ি যেতে এখন ওর অস্বস্তি হয় খুব। মায়া ধমক দিয়ে বললেন, ঢং করিস না, তোর এই বোধ আগে থাকলে ভালো হতো। রেডি হয়ে আয়। উপায়ন্তর না দেখে তৈরি হলো উৎপল। কাল মা যখন আনোয়ারার সাথে কথা বলছেন, তখন সে কিছুটা শুনে মনে হয়েছে আজ ওদের বিচার বসবে। রকম সকম দেখে মনে হচ্ছে আসামিকে ধরে বেঁধে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে রায় শোনার জন্য। এজন্যই যেতে চাইছিল না। আশঙ্কা হচ্ছে সবাই কি সিদ্ধান্ত নেবে না ভেবে। এখন মনে হচ্ছে যাওয়াই ভালো। যদি ওদের আলাদা হয়ে যাবার ফয়সলা দেয় সকলে মিলে, ইপ্সিতা একা সামলাতে পারবে না। ওকে থাকতে হবে। দুজনেই যেহেতু দায়ী, ইপ্সিতাকে একা একা এমন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে সে ঠেলে দিতে পারে না। সবাই বসার ঘরে এসে বসলো। খোশ গল্প হলো বেশ কিছুক্ষণ। এরপর খাওয়া পর্ব শেষ হতেই সবাই আবারও আগের জায়গায় এসে বসলো। এবার পরিস্থিতি মুহূর্তেই গুমোট হয়ে উঠল। রাত্রি উৎপল আর ইমরোজের সাথে বসেছে, ইপ্সিতা মায়ের সাথে। অন্যদিকে মায়া আর হাবিব সাহেব। প্রথম কথাটা বললেন মায়া, আপা, আমরা আজকে যে জন্য একত্রিত হয়েছি সেটা আপনি শুরু করেন। আনোয়ারা বললেন, ইফিতা আর উৎপল যদি প্রথমে আমাদের সব খুলে বলতো, তাহলে মাঝে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা হতো না। হয়তো এতদিনে ওদের বিয়েটাও আমরা করিয়ে দিতাম। কিন্তু ওরা দুজনেই খুবই অপরিপক্ক আচরণ করেছে, যেটার ফল অনেক খারাপও হতে পারতো। সেই দিকেই যাচ্ছি। ও রাত্রি আর ইমরোজ যদি কখনো অ্যাডজাস্ট না করতে পারতো, এখনো ওরা অ্যাডজাস্ট করতে স্ট্রাগল করছে। এখন ভাই সাহেব আর আপা, আপনারা কি সিদ্ধান্ত নেবেন ওদের জন্য? হাবিব সাহেব বললেন, যা হয়েছে তা তো আর বদলানো যাবে না, একটা সহজ সমাধান হয় ভালো মনে করি। এবার মায়া বললেন,
সহজ সমাধানের সাথে ওদের এটাও বোঝা উচিত যে বিয়েটা কোনো ছেলে খেলা না, এতে অনেকগুলো মানুষ জড়িত থাকে। সমাধানের সাথে সাথে ওদের উপলব্ধি হওয়াটাও জরুরি। এবার আনোয়ারা উৎপল আর ইপসিতার দিকে তাকিয়ে বললেন, তোমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলো, কিছু বলতে চাও উৎপল? তুই, ইপসিতা? দুটোতে মুখ চাওয়াচাই করলো। এরপর উৎপল নিজেকে প্রস্তুত করে নিয়ে নিজেদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি আরেকবার ব্যাখ্যা করলো। এরপর বলল, আমরা বুঝতে পেরেছি আমরা যা করেছি সেটা ভুল, তবু আমরা একজন আরেকজনকে ভালোবাসি। উপলব্ধির করানোর জন্য যে কোনো শাস্তি দিতে পারেন, শুধু স্পিকার থেকে আমাকে আলাদা করবেন না প্লিজ। ইপসিতা মাথা নিচু করে বসে থাকলেও শ্রবণ শক্তি সজাগ। সেও এবার নিচু গলায় বলল। আনোয়ারা রাত্রি আর ইমরোজের দিকে তাকিয়ে বলল, তোদের কি মতামত? তিনি হাই স্কুলের শিক্ষক ছিলেন, প্রচুর নালিশ আসতো তার কাছে। সেসব সংবেদনশীলতার সাথে তাকে বিচার করতে হতো, তাই এই বিষয়ে তিনি পারদর্শী। দুজনেই সমস্বরে বলল। তোমরা যা ডিসিশন নাও। আনোয়ারা, মায়া আর হাবিব সাহেব কিছুক্ষণ আলাপ করলেন। এরপর আনোয়ারা বললেন, ইপসিতা আর উৎপলের বিয়েটা হবে, তবে এখন নয়। ওরা অস্থির চিত্তের মানুষ। ইপসিতার মাস্টার্সের ক্লাস শুরু হবে সামনেই, সেটা শেষ হোক। ওরা দুজনেই নিজেরা আরেকটু রেসপন্সিবল হয়ে উঠুক। ইপসিতার মাস্টার্স শেষ হলেই ওদের বিয়ে হবে। ইপসিতা আর উৎপলের একই সাথে স্বস্তি এবং আশা ভঙ্গ হলো। স্বস্তি হলো এই ভেবে যে ওদের আলাদা হতে হবে না। আশা ভঙ্গের কারণ হলো ওরা ভেবেছিল এবার বিয়েটা হবে, একসাথে থাকতে পারবে। লুকিয়ে দেখা আর ফোনে কথা বলার পালা শেষ হবে এবার। কিন্তু এখন সেই 1-1.5 বছরের অপেক্ষা। ওদের মনোভাব বুঝে মায়া বললেন, বিয়ে মানে শুধু দুজন মানুষ এক ছাদের নিচে থাকা না, দায়িত্ব নিতে জানতে হয়, পারিপার্শ্বিকতা অনুযায়ী মানিয়ে নিতে জানতে হয়, বোঝাপড়া থাকতে হয়, যথেষ্ট পরিপক্কতার প্রয়োজন হয়। বয়সে না হলেও চিন্তা ভাবনায় এখনো দুজনেই যথেষ্ট অপরিপক্ক। এই সময়টুকু নিজেদের চিন্তা শক্তি বাড়াতে কাজে লাগুক। মায়া দেখেছেন উৎপলের জন্য রাত্রিকে খুব খারাপ একটা সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে। শোভার তাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অনেক ফলোয়ার। সে বিবাহ 1 সপ্তাহ আগে .com নিয়ে তাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলে স্ট্যাটাস দিয়েছে, আর অনেক ফলোয়ার সমৃদ্ধ পেজ থেকে। এটাও বলেছে রাত্রি স্বজন প্রীতি করে, এতে ওর রেপুটেশনে প্রভাব পড়েছে। কি করে সামলায় সেটা নিয়ে ভেবেই তিনি চিন্তিত। আনোয়ারা হেসে বললেন, ঠিক, তবে এই সিদ্ধান্তই চূড়ান্ত। শোভার ভাইয়ের পোস্টের জন্য খানিকটা প্রভাব পড়লেও বিবাহ .com এর ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হওয়ার যতটা ক্ষতির আশঙ্কা করা হয়েছিল ততটা এখনো অবধি হয়নি বলেই মনে হচ্ছে। যেটুকু হয়েছে সেটুকু আবারও পরিশ্রম আর একাগ্রতা দিয়ে সে পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলেই মনে হচ্ছে। ইমরোজ দেখছি মেয়েটা আরো ব্যস্ত হয়ে পড়েছে, কাজের প্রতি এতটা ডেডিকেটেড, নিজেকে নিংড়ে পরিশ্রম করার বিন্দুমাত্র ক্লান্তি ওর মধ্যে নেই। এই জিনিসটা ওর ভীষণ ভালো লাগে। ইমরোজ উপলব্ধি করতে পারে রাত্রির অনুভূতিটা, নানা কাজে সেটা বোঝা যায়। সে অপেক্ষা করছে রাত্রি কবে নিজের অনুভূতি প্রকাশ করবে। শনিবার সকালে রাত্রি ওকে ঘুম থেকে ডেকে তুলল। ওঠো ওঠো। কেন? এটা নাও। একটা ভাঁজ করা কাগজ ওর দিকে এগিয়ে দিয়ে রাত্রি বেরিয়ে গেল। ইমরোজ কাগজটা হাতে নিয়ে ভীষণ খুশি হয়ে গেল। এতে নিশ্চয়ই ওর মনের কথা লেখা আছে, নইলে এভাবে কাগজ দেওয়ার তো কথা না। সে ভীষণ উৎসাহ নিয়ে কাগজটা খুলল, মৃদু হেসে পড়তে শুরু করতেই ধাক্কা খেলো। আলু 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, নিচে আরো সবজির নাম, বাজারের লিস্ট। এমন গুছিয়ে বাজারের লিস্ট কে দেয়? নিজেকে ভীষণ বোকা বোকা মনে হলো। বউয়ের প্রেমে পড়ে ওর মাথা কি এতটাই খারাপ হয়ে গেল যে শেষ পর্যন্ত কিনা বাজারের লিস্টকে প্রেমের চিরকুট ভেবে নিয়েছে? কপাল চাপড়াতে ইচ্ছে করলো ওর। এই সপ্তাহে ইপসিতার জন্মদিন বলে ইমরোজ শপিং মলে এসেছে উপহার কিনতে। ভেবেছিল রাত্রিকে বলবে সাথে আসতে, পরে মনে হলো ওর জন্যও একটা উপহার কিনবে। উপহার দেবার সময় নিজের অনুভূতির কথা জানাতে সহজ হবে। ইপসিতার জন্য সালোয়ার কামিজ আর একটা ঘড়ি নিয়ে শাড়ি দেখছিল। একটা শাড়ি মায়ের জন্য পছন্দ হলো। এরপর ঘুরতে ঘুরতে লাল রঙের একটা শাড়িতে চোখ আটকে গেল। মনে হলো এই শাড়িতে রাত্রিকে খুব মানাবে। বাসায় ফিরতে ফিরতে ভেবেছে আজই শাড়িটা রাত্রিকে দেবে, কিন্তু যদি পছন্দ না করে এতে ঘুরে ঘুরে
এত ঘুরে ঘুরে কিনেছে, পছন্দ না হলে ওর খারাপ লাগবে। পরক্ষণেই এই ভাবনা বাতিল করে দিল। আগে হলে মুখের উপর বলতো, এখন অন্তত তা করবে না। ইমরোজ বুঝতে পারে ওর হৃদয়ের ঢেউ অপর প্রান্তেও লেগেছে, নইলে ওর পছন্দের খাবার রান্না করে খাওয়াতো না। কিন্তু কেউ বলছে না। এত কিছু বলতে পারে, কিছু মুখে আটকায় না, অথচ ভালোবাসার কথা বলতেই মহারানী বোবা। কিন্তু নিজে থেকে বলতে ইমরোজেরও সংকোচ হচ্ছে। যদি আগের মতো উল্টোপাল্টা কথা শুনতে হয়, যদি বিদ্রুপের হাসি হাসে, সে নিতে পারবে না। থাক, এখন বলার দরকার নেই, আর একটু অপেক্ষা করে দেখা যাক বরং। তাতে রাত্রি বললে ভালো, আর না বললেও সে আরেকটু বুঝে নিতে পারবে বাতাসটা ঠিক কোন দিকে বইছে। 7-5 ভাবতে ভাবতে বাসায় চলে এলো। এই সময় রাত্রি থাকে না, এটা বরং ভালো হয়েছে। ইমরো ওয়ার্ড্রপে রাখলো শাড়িটা। এটাই রাত্রি হাত দেয় না, জানে সে। রাত্রির আজ ভীষণ ব্যস্ত একটা দিন কাটলো, দম ফেলার ফুরসত নেই। নতুন করে প্রচারণা বাড়িয়েছে। বিবাহ.com এর নতুন বিজ্ঞাপনটা শুটিং হলো আজ সারাদিন। অফিস সামনে শুটিং ফ্লোরে গিয়েছিল। শোভার সাথে যা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, কিন্তু সে তাদের কাছে ক্ষমা চেয়েছিল। তা সত্ত্বেও কাজটা করেছে, কিন্তু সে তো বসে থাকতে পারে না। যেটুকু ক্ষতি হয়েছে সেটুকু পুষিয়ে নিতেই হবে। উৎপল এই ঘটনায় একেবারে গুম হয়ে গিয়েছে। মনে হচ্ছিল ওর একটা বোকামির জন্য বোনের কেরিয়ারে একটা দাগ লেগে গেল। রাত্রি আজ একবার বাড়ি এলো উৎপলের সাথে কথা বলতে। যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। শুধু শুধু এটা নিয়ে মন খারাপ করে থাকার কিছু নেই। অনুশোচনার আত্মদহন বাড়ায়। আত্মদহন আত্মশুদ্ধির পথ সম্প্রসারিত করে, সেটাই বড় বিষয়। উৎপল শুয়েছিল। রাত্রি এসে ডাকতেই উঠে বসলো। ম্রিয়মান গলায় বলল, আমার জন্য তোর ক্ষতি হয়ে গেল। ভাইয়া, এই যে, এটা বুঝতে পেরেছো? এটাই সবকিছু। ভবিষ্যতে আর এমন কিছু করবে না, সেটা আমি জানি। আমি তোমাকে চিনি তো। শোভার বিষয়ে যখন কথা হচ্ছিল, তখনও যদি তুমি আমাকে বলতে বিষয়টা। যাই হোক, এখন এটার জন্য মন খারাপ করে থেকো না। তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না, জানো তো। উৎপলের মুখে এবার হাসি ফুটলো। সব জানাজানি হবার পর এই প্রথম রাত্রি ওর সাথে ভালো করে কথা বলল। রাত্রি শুধু ওর ছোট বোন নয়, ওর প্রিয় বন্ধু, ওর ঢাল, মেন্টরও বলা যায়। এই দূরত্ব ওকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে মারছিল। এখন ভালো লাগছে। তুই আমার উপর আর রেগে নেই তো? রাত্রি মৃদু হেসে বলল, আমি আরেকবার তোমায় বিশ্বাস করছি ভাইয়া, এবার বিশ্বাস রেখো কিন্তু। উৎপল হেসে রাত্রির মাথায় হাত রেখে বলল, তুই আমার কাছে কি এটা তুই জানিস? জানি, এখন চকলেট দাও। উৎপল হেসে ড্রয়ার খুলে চকলেট বের করে রাত্রিকে দিল। পাগল। মা বাবা থাকতে বললেও সে থাকলো না। ইমরোজ ওকে মিস করে সে জানে। এখন ওকে কিছুটা সময় দিতে চায় রাত্রি। ফেরার পথে ট্রাফিক জ্যামে বসে বসে ইমরোজের মুখটা মনে পড়লো। সেদিন ইমরোজ বাজার করে আনার আগে সে আনোয়ারার কাছে গিয়ে বলেছিল, মা, তোমার ছেলের পছন্দের খাবার কোনটা? আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, ইলিশ, চিংড়ি, পায়েস এগুলি পছন্দ করে। তোমার হাতের রান্নার কিছু একটা আমাকে শিখিয়ে দেবে? তুই রান্না করবি নাকি? হ্যাঁ মা। আচ্ছা, তুই ওকে বাজার করে আনতে বল, কিছু জিনিস লাগবে। রাত্রি ইচ্ছে করেই গুছিয়ে বাজারের লিস্টটা দিয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে চোখ রেখেছিল। ইমরোজের ভ্যাবাচাকা খাওয়া মুখটা দেখতে মজা লেগেছে। নিজে বলতে পারছে না, আশা করছে সে বলবে। সবসময় ছেলেরা বলে এসব, বুদ্ধুটা তাও জানে না। সে খিচুড়ি বিরিয়ানি মোটামুটি পারে, কিন্তু ততটা মজা হয় না। আনোয়ারের কাছ থেকে শিখে নিয়ে রান্না করেছিল। ইমরোজ যখন শুনল রাত্রি ওর জন্য রান্না করেছে, তখনকার অভিব্যক্তিটা কি যে ভালো লেগেছে ওর। মনে হচ্ছিল কষ্টটা সার্থক। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাত্রি একটু শুবে ভাবছিল, কিন্তু ইমরোজ ভেতরে এলো। রাত্রি জিজ্ঞেস করলো, কিছু বলবে? ইমরোজ ইতস্তত করে বলল, একবার বারান্দায় আসবে? আজকের আকাশটা সুন্দর, অনেক তারা দেখা যাচ্ছে। রাত্রির শরীর অবসন্ন, ইচ্ছে করছিল না উঠতে, কিন্তু ওর মনে হলো এটাই বোধহয় কাঙ্ক্ষিত দিন, তাই সে উঠে এলো। একটু বসো, আমি ভেতর থেকে আসছি। রাত্রি মনে মনে উদ্গ্রীব হয়ে আছে আকাঙ্ক্ষিত কথা শুনতে। বিশাল আকাশে ফুটে থাকা অসংখ্য তারাদের ভীষণ আপন বলে মনে হচ্ছিল। ইমরোজ এসে বলল, তোমার জন্য একটা শাড়ি কিনেছে। বলেই বাড়িয়ে দিল রাত্রির দিকে। লাইটটা অন করে দিচ্ছে, দেখো তো পছন্দ হয় কিনা। লাইট জ্বালানোর কথা শুনে রাত্রির আশা ভঙ্গ হলো। তার মানে এটা দেবার জন্য। এটার কি দরকার ছিল?
না, পছন্দ হলো। মনে হলো তোমাকে খুব মানাবে, তাই। আমাকে কিসে মানাবে এটা নিয়ে ভাবছো কেন? ইমরোজ লাইট জ্বালাতে গিয়েও থেমে গেল। কি উত্তর দেবে বুঝতে না পেরে বলল, বন্ধুর জন্য ভেবেছে। রাত্রির গা জ্বলে গেল। এই নিরামিষ ব্যাটার জন্য অপেক্ষা করতে করতে চুলে পাক ধরে যাবে। তবুও তিনি মুখ ফুটে বলতে পারবেন না। রাত্রি সহসা বলল, আমি একজনের প্রেমে পড়েছি। কার? প্রশ্নটা করেই বুঝলো ভুল প্রশ্ন করে ফেলেছে। সেই প্রশ্ন করতেও চায়নি, মুখ থেকে নিজে নিজেই বেরিয়ে গেছে। রাত্রি কঠিন চোখে ওর দিকে এক পলক তাকিয়ে নিমেষেই দূরত্ব কমিয়ে ইমরোজের কাছে চলে এলো। এরপর ওর কলার ধরে নিজের কাছাকাছি নিয়ে এলো। রাত্রি ওর মুখটা ইমরোজের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, একটা গাধার, যাকে সবকিছু গুলে খাইয়ে না দেওয়া পর্যন্ত তিনি কিচ্ছু বুঝতে পারে না। বলে ইমরোজের গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে প্রায় ছুটে চলে গেল ভেতরে। হতবিহ্বল ইমরোজ দাঁড়িয়ে রইল গালে হাত দিয়ে। কথাটা মাথায় প্রসেস হতে সময় লাগলো খানিকটা। ওকে গাধা বলেছে বলে ভীষণ রাগ হলো প্রথমে। ঝগড়া করার প্রস্তুতি নিয়ে হাঁটতে শুরু করতেই আবার দাঁড়িয়ে পড়লো। রাত্রি ওর প্রেমে পড়েছে এটাই বলল না, তাই তো? নিমেষেই মৃদু হাসি ফুটলো ইমরোজের মুখে। সেই হাসি ছড়িয়ে পড়লো মনে মস্তিষ্কে। বুঝতে দেরি হয়েছে, কিন্তু ওর কি দোষ? এভাবে হুমকি দিয়ে কেউ এমন মিষ্টি কথা বলে? আজ অব্দি কেউ এমন তেতো স্বরে ভালোবাসার কথা বলেছে? সে কথাটা হজম করে দ্রুত পায়ে ভেতরে চলে এলো। রাত্রি ভেতরে এসে কতক্ষণ দুহাতে মুখ ঢেকে বসে রইল। সে কখনো লজ্জা পায় না, লজ্জাপতি লাজুক লতা সে কখনোই নয়। তবুও প্রথমবার কারো এতটা কাছে এসে সেই অচেনা লজ্জার সাথে প্রথমবার পরিচিত হলো। ইমরোজকে ভেতরে এসে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সেটা বাড়লো আরো। ইমরোজ এগিয়ে আসতেই রাত্রি উঠে বলল, তোমার শাড়িটা দেখবো, লাইট জ্বালাই। ইমরোজ ওর হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, সেটা পরে দেখা যাবে। এই সুন্দর মুহূর্তটা আর আসবে না। আজকে রাতে নতুন করে শুরু করবে সব। রাত্রি মাথা নেড়ে সম্মতি দিল। পৃথিবীর সমস্ত ভালোবাসা যেন নেমে এলো পৃথিবীর এই ছোট্ট ঘরটায়। রাত্রি আর ইমরোজের মধ্যে এখন দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েছে। পরস্পরের জন্য শ্রদ্ধা বোধ তৈরি হয়েছে। একজন অপরজনের মতামতকে ভীষণভাবে গুরুত্ব দেয়। তবে খুনসুটিটা পুরোপুরি বন্ধ হয়নি। ইমরোজ তার আগের প্রেমের কথাও খুলে বলেছে, যেটার এখন কোনো গুরুত্ব নেই ওদের কারোর জীবনেই। সেটা নিয়ে রাত্রির মাথা ব্যথা নেই। তবে ওদের এখন কথা কাটাকাটি হয় অন্য বিষয় নিয়ে। যেমন ইপসিতার জন্মদিনে রাতে ইমরোজের সেদিনের দেওয়া শাড়িটা পরে সুন্দর করে সেজে এলো। ইমরোজ তখন পরের দিনের ক্লাসের লেকচার তৈরি করছিল। রাত্রি এসে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে? ইমরোজ মুখ না তুলেই উত্তর দিল, সুন্দর লাগছে। রাত্রি ভীষণ রেগে গেল। তুমি আমাকে না দেখে কি করে বললেই সুন্দর লাগছে? দায় সারা উত্তর দেবে না কখনো। ইমরোজ আবহাওয়া যে প্রতিকূলে চলে যাচ্ছে তা বুঝে রাত্রির দিকে তাকালো। সত্যিই ভীষণ সুন্দর লাগছে রাত্রিকে। মেয়েটা তখন রেগে চলে যাচ্ছিল। সে পেছন থেকে ওর হাতটা ধরে বলল, তোমাকে সবসময় সুন্দর লাগে আমার কাছে, তাই না দেখিয়ে বলে দিয়েছে। এসব কিশোরী মেয়েদের পটানো টাইপ কথাবার্তা আমার সাথে বলবে না, খবরদার। আমি কিশোরী নই। রাত্রি ইমরোজের জন্য সেজেছিল, যার জন্য এত সাজ। সে এমন কিছু করলে অভিমান তো হবেই। আর আমি সত্যি কথা বলছি। এবার ইমরোজ রাত্রির মুখটা নিজের দুই হাতে ধরে ওর চোখের দিকে বলল, এটাই সত্যি। সত্যি কথা যদি মেয়ে পটানো টাইপ হয় তো হোক, আমি তবুও বলবো। রাত্রি ওর হাত নামিয়ে দিয়ে বলল, থাক, এখন আর ঢং করতে হবে না। তুমি যে অতি গুরুত্বপূর্ণ কাজ করছিলে সেটা করো। এখন তোমাকে ভালো করে দেখার চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে আর কিচ্ছু নেই। ওই কাজ একটু পরে করা যাবে। রাত্রি হেসে ফেলল। খুবই চিজি ডায়লগ। হুম, বলো, রোমান্টিক ডায়লগ। রাত্রি ইমরোজের নাক টিপে দিয়ে বলল, আমার আনরোমান্টিক বরটা রোমান্টিক হচ্ছে তাহলে। ইমরোজ এবার আর অপ্রতিভ হলো না। সেও পাল্টা হেসে স্ত্রীর চোখে চোখ রেখে বলল, রোমান্টিসিজম জিনিসটা বোধহয় ছোঁয়াছে, তোমার কাছ থেকে আমার মধ্যে সংক্রমিত হয়েছে। রাত্রির অভিমান গলে গেল। প্রেম পর্ব চলল কিছুক্ষণ। ইপসিতা বসে আছে,
আজ ওর জন্মদিন। ঘরোয়া আয়োজনে হলেও রাত্রির পরিবারকে জানানো হয়েছে। সে ভেবেছিল আজ উৎপলের সাথে সামনাসামনি কথা বলতে পারবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। কেউ না কেউ হয় ওর সাথে নয়তো উৎপলের সাথে বসে আছে। সে একা কথা বলার সুযোগই পেল না। সবাই যেহেতু সব জানে, তাই সবার সামনে কথা বলার চেষ্টা কেউই করলো না। ওদের কথা হলো হোয়াটসঅ্যাপের মেসেজে। উৎপল লিখলো, তোমার জন্য গিফট এনেছি, সেটা কি করে দেব? তুমি সুযোগ পেলে কোথাও রেখে যেও, আমাকে জানিয়ে দিও, আমি নিয়ে নেব। উৎপল তককে তককে ছিল কোথায় রাখা যায়। ভেবে চিনতে রান্নাঘরের পাশে যে কমন ওয়াশরুমে আছে সেখানে রেখে এলো। সেটা ইপসিতাকে জানিয়ে দিল সে একটা ব্রেসলেট কিনেছে। আগে কখনো দামি উপহার দেওয়া হয়নি। ইপসিতা নিষেধ করত। এখন যেহেতু বিয়ে ঠিক হয়েই গেছে আর এটা খুব পছন্দ হয়েছিল, তাই কিনে ফেলেছে। উৎপলরা চলে যাবার পরে নুরি ওয়াশরুমে গিয়েছিল। সে র্যাপিং করা ছোট্ট বক্সটা দেখে কৌতূহলী হয়ে নিয়ে এলো। আনোয়ারা, রাত্রি আর ইমরোজ তখন অতিথি বিদায় করে বসার ঘরেই বসেছিল। ইপসিতা অপেক্ষা করছিল সবাই যার যার ঘরে গেলেই সে জিনিসটা উদ্ধার করবে। এখন ওর মুখের রং উড়ে গেল। নুরি আনোয়ারার কাছে এসে বলল, খালাম্মা, এটা বাথরুমে আসিল, আপার মনে হয়। সে এই বাড়িতে 2 মাস ধরে কাজ করছে। আনোয়ারা হাতে নিলেন। ইমরোজ তার কাছ থেকে সেটা নিয়ে বলল, গিফট বক্স বাথরুমে কি করে যাবে? তার মানে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে লুকিয়ে রেখে গেছে? এতে যদি এমন কিছু থাকে যে আমাদের ক্ষতি হয়, আমি বরং ফেলে দিয়ে আসি বাইরে নিরাপদ কোথাও। রাত্রি ইপসিতার ফ্যাকাশে অভিব্যক্তি দেখে যা বোঝার বুঝে গেল। সে বলল, তোমার কি ধারণা এইটুকু বক্সে বোমা লুকানো আছে? তা না থাকুক, কেউ ফাঁসানোর চেষ্টা করতে পারে। রাত্রি মাথায় হাত দিয়ে ইমরোজকে ফিসফিস করে বলল, আরে বাড়িতে বাইরের কেউ এসেছিল নাকি, বুঝতে পারছো না? ইমরোজও ফিসফিস করে বলল, নুরি তো বাইরের। এখন কত উদ্দেশ্য নিয়ে লোকে বাড়িতে ঢুকে কত ক্ষতি করে দিয়েছে। রাত্রির ইঙ্গিতে উৎপলের কথা বোঝাতে চেয়েছিল। এই লোক কি বুঝলো? আনোয়ারাও ততক্ষণে বুঝতে পেরেছেন ঘটনাটা কি। তিনি বললেন, ইমু, আমাদের কারোর সাথে অত শত্রুতা নেই বোধহয় যে মেরে ফেলার চেষ্টা করবে। তবে আচ্ছা, অনেক রাত হয়ে গেল, চল ঘুমাতে যাই। কিন্তু মা, অন্তত একবার খুলে দেখি। এভাবে এ রাত্রি ইমরোজের হাত ধরে টেনে বলল, খুলতে হবে না, চলো তো, কথা আছে। আরে কি আছে? বাকিটা বলতে পারলো না। রাত্রি ওকে টেনে ভেতরে নিয়ে এলো। আরে তুমি বুঝতে পারছো না, ওটা ইপসিতার জন্য ভাইয়া এনেছে। আনলে সেটা তখন দিত না। সবার সামনে দিতে লজ্জা পেয়েছে হয়তো। তুমি এমন প্রেম কখনো করনি, তাই জানো না বোধ হয়। তুমি কয়টা করেছো? এত এক্সপিরিয়েন্স বলছো? এক্সপেরিয়েন্স লাগে না, চোখ কান খোলা রাখলেই দেখা যায়। ইমরোজ হঠাৎ করে গুম হয়ে গেল। রাগ হয়েছে ওর নিজের উপরে। কি হলো তোমার? রাত্রির প্রশ্নে ইমরোজ বলল, তুমি বোধহয় ঠিকই বলো, আমার বাস্তব বুদ্ধি কিছুটা কম। রাত্রি আচমকা মন খারাপ হয়ে গেল। ইমরোজের মুখে মেঘের আভাস দেখলে ওর মনেও মেঘের আনাগোনা শুরু হয়। ভালোবাসা সত্যিই বোধহয় একটা সংক্রামক রোগ, প্রিয় রোগ, যে রোগ থেকে কেউ পরিত্রাণ চায় না। ইমরোজ, এভাবে ভাবছো কেন? তুমি পিওর হার্টের মানুষ। পৃথিবীর অনেক জটিলতা থেকে বহু দূরে কয়জন থাকতে পারে, তুমি পেরেছ। আমি তোমাকে নিয়ে গর্বিত। সান্ত্বনা দিচ্ছ? রাত্রি ইমরোজের পাশে বসে ওর কাঁধে মাথা রেখে বলল, না, সত্যি কথা বলছি। তোমার মধ্যে কিছু না থাকলে কি আমি তোমার প্রেমে পড়তাম? অতিরিক্ত অপ্রয়োজনীয় চিন্তা করা বাদ দাও। নিজের ভালোকে আবিষ্কার করো, সেটাকে নার্চার করো, তাহলেই হবে। আমি যেমন তোমার ভিতরের ভালোকে আবিষ্কার করেছি সেভাবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু অপূর্ণতা থাকে। কোনো মানুষই শতভাগ পারফেক্ট হয় না। তোমার ভেতরের সৌন্দর্য তোমার শক্তি, তাই নিয়ে আলো ছড়াচ্ছ। মিছিমিছি অন্ধকারকে আমন্ত্রণ জানানোর দরকার কি? কিপ গ্লোয়িং। ইমরোজের মুখে এবার হাসি ফুটলো। রাত্রির দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি রাত্রি, এভাবেই আমার পাশে থেকো সবসময়। রাত্রিও হেসে বলল, যতদিন বেঁচে আছি তোমার হাত ধরে বাঁচতে চাই। ইমরোজ মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইলো এভাবেই ভালোবাসার ভরসায় যেন বহুদিন ওর পাশাপাশি চলতে পারে একই পথে। সবাই যাবার পরে ইপসিতা এই স্বস্তির নিঃশ্বাস ফেললো। ছোট্ট বক্সটা নিয়ে দ্রুত পায়ে ভিতরে চলে এলো। খুলে কিছুক্ষণ তাকিয়ে রইলো। উৎপলকে কল করলো। আমি এখন রেখে দিলাম, এটা তোমার হাতে পড়বো।
আমাদের যেদিন বিয়ে হবে সেদিন এটা তুমি আমার হাতে পরিয়ে দেবে। সময়টা ওদের কাছে এত লম্বা বলে মনে হচ্ছে, সুতীব্র অপেক্ষার সময়টা এত দীর্ঘ আর ক্লান্তিকর। এই সময়টাই ওরা স্বপ্ন জমাচ্ছে, সুন্দর একটা ভবিতব্যের স্বপ্ন। ইপ্সিতা ভাবলো, আগে তো মা আর ভাইয়া বিয়ে বিয়ে করে অস্থির করে তুলছিল, আর এখন কেউ বিয়ের নাম মুখেও নেয় না। অবশ্য যা করেছে তারপরেও যে বিয়েটা দিতে তারা রাজি হয়েছে, এটাই বড্ড স্বস্তির। ক্যালেন্ডারের পাতা ঘুরে 9 মাসে পা দিয়েছে রাত্রি আর ইমরোজের দাম্পত্য। এমনই এক রৌদ্র উজ্জ্বল দিন রাত্রি ইমরোজকে একটা সুখবর দিল, নতুন অতিথির আগমনী বার্তা। ইমরোজ শিশুর মতোই উচ্ছ্বসিত হয়ে উঠল, ওর চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়াচ্ছিল। রাত্রি ও আনোয়ারা ভীষণ খুশি, তার ছেলেটা একসময় বিয়ে করতে চায়নি, এখন তার সন্তানের ঘর পূর্ণ হতে যাচ্ছে। তিনি দোয়া করলেন, নাতি বা নাতনি যেই আসুক তার ঘর আলোকিত করুক শিশুটি। সামনেই ইপ্সিতার বিয়ের আয়োজন করতে হবে, সেটা নিয়ে সবাই পরিকল্পনায় মত্ত হয়ে উঠল। আজ ইমরোজ, আনোয়ারা আর রাত্রিদের বাড়ি যাচ্ছে। মেয়ের এমন খুশির দিনে মায়া আর হাবিব তাদের দাওয়াত দিয়েছেন, সাথে উৎপল ইপ্সিতার বিয়ে নিয়েও আলোচনা হবে। পারিবারিক বৈঠকে উৎপল আর ইপ্সিতার বিয়েটা 1 মাস এগিয়ে আনা হলো, রাত্রির প্রেগনেন্সির দিক বিবেচনা করে। বিয়ের 3 মাস পরে ইপ্সিতার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা হবে, তবে ইপ্সিতার পরীক্ষায় ব্যাঘাত যেন না ঘটে তার নিশ্চয়তা দুই পরিবারই দিল। বিয়ের ডেট এগিয়ে আনায় দুইজন খুশিই হলো। উৎপলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে গত কয়েক মাসে, দায়িত্ব নিতে শিখেছে এখন। আগে বাসার অনেক কিছুর তদারকি রাত্রি করত, এখন সেসব উৎপল করে। মায়া ঠেলে ঠেলে আগে বাজারে পাঠাতেন উৎপলকে, সেটাও এখন নিজেই আগ্রহ নিয়ে করে। বাবা মায়ের ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে। ইপ্সিতাও এখন আগের চাইতে কিছুটা পরিণত হয়েছে, কিছু করার আগে এখন ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নেয়। একটা ভুল পদক্ষেপ থেকে সে শিখেছে যথেষ্ট, ভুলভ্রান্তি নিয়েই মানুষ। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিতে পারাই আসল। এই উপলব্ধি ওকে পরিণত হতে সাহায্য করছে। এখনো অনেক রকম ঝোঁক মাথায় চাপে, আগে হলে সাথে সাথে করে ফেলতো, কিন্তু এখন করার আগে বসে ঠান্ডা মাথায় ভাবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা। দুই পাশের অভিভাবক দুইজনের এই পরিবর্তনগুলো লক্ষ্য করে খুশি হয়েছেন। তারা চিরদিন থাকবেন না ওদের সাথে, সামনের জীবনে নিজের সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হবে। দুজন মানুষ শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার করতে পারে না, সেখানে দায়িত্বশীলতা লাগে, বোঝাপড়া লাগে। সংসার জীবনে পা দিলে ধীরে ধীরে আপনা আপনি আরো শিখবে ওরা। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হচ্ছে। উৎপলের কথার উত্তরে ইপ্সিতা উদ্ভাসিত হেসে বলল, আলহামদুলিল্লাহ। আজ ইমরোজ কলেজ থেকে ফিরে দেখলো রাত্রি বাসায়। কাজের চাপ ধীরে ধীরে কমাচ্ছে, কয়েক মাস পরে বড় একটা ব্রেক নিতে হবে ওকে, তাই বিশ্বস্ত দুইজনকে তৈরি করছে, সাথে জাহিদ তো আছেই। রাত্রি ইমরোজকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের বাবু দেখতে কেমন হবে? ইমরোজ রাত্রির দিকে তাকালো। এখন এই মেয়ের সমস্ত চিন্তা এটাতেই কেন্দ্রীভূত হয়ে আছে। সেদিন বলল নাম ঠিক করতে, ইমরোজ বলল, ছেলে না মেয়ে হবে সেটা তো জানো নেই, নাম কি করে ঠিক করব? তাহলে দুটো নাম ঠিক করে রাখি, একটা মেয়ের আর একটা ছেলের নাম ঠিক করলেই সমাধান হয়ে যাবে। আচ্ছা, তুমিও ভাবো, আমিও ভাবি। এরপর আজ আবার এই প্রশ্ন। ওকে উত্তর না দিতে দেখে রাত্রি বলল, আমার মনে হচ্ছে এমন হবে। ইমরোজ দেখলো রাত্রির হাতে একটা ছবি, সেটা ওর দিকে ঘোরাতেই মেজাজ বিগড়ে গেল। এটা ওর একেবারে 4 বছর বয়সের ছবি। কোনো কিছু নিয়ে খুব রাগ হয়েছিল, রেগেছিল, সাথে আবার কাঁদছিল। ছবিটা ওর বাবার তোলা, কান্নার জন্য এই ছবি সে কাউকে দেখায় না। একবার স্কুলে পড়ার সময় ওর কিছু বন্ধু বান্ধবকে বাসায় এনেছিল, তারা এই ছবি নিয়ে খুব হাসাহাসি করেছিল। তারপর থেকে এই ছবিটা তার জন্য লজ্জার। ছবিটা মা রাত্রিকে কেন দিয়েছেন? রাত, ছবিটা দাও আমাকে। একদম না, এটা দেওয়া যাবে না। আমাদের বাচ্চাদের তাদের কিউট বাবাকে দেখাতে হবে না, এটা এখন আমার জিম্মায় থাকবে। তোমার ভরসা নেই, ছেড়ে ফেললে কি হবে? ইমরোজ জানে রাত্রির সাথে কথা বলা বৃথা, মা না বললে এই ছবি সে ফেরত দেবে না, তাই ছবি উদ্ধারের উদ্দেশ্য নিয়ে মায়ের কাছে গেল। মা, তুমি ছবি রাত্রিকে কেন দিয়েছ? কেন দিয়েছি মানে, ও দেখতে চাইলো তুই ছোটবেলায় কেমন ছিলি, তাই অ্যালবাম বের করে দিলাম। ওই ছবি দিয়ে এখন সারাক্ষণ আমার পেছে লেগে থাকবে। রাত্রি ভেতরে এসে বলল, তোমার ছেলে আমার নামে নালিশ করছে মা। আনোয়ারা বললেন, দেখি কোন ছবিটা। রাত্রি এগিয়ে দিল, তিনি মৃদু হেসে ছবিটা দেখলেন, এরপর ছেলের দিকে তাকালেন।
এখনকার অভিব্যক্তি পুরোপুরি ওই ছবিটার মতোই, শুধু বয়স বেড়েছে, আকারে বেড়েছে, কিন্তু দেখতে সেই একই রকম আছে। যেন মন থেকেও যেন অনেকটা তেমনই। ছবিটা কিউট না মা, এজন্যই নিয়েছিলাম। আনোয়ারা বললেন, ইমু, তুই তো কয়েকদিন পরে বাবা হবি, তখন কি বাচ্চার সাথে সাথে তুইও কান্নাকাটি করবি? রাত্রি দুষ্টুমি করে বলল। আমার কপাল। ইমরোজ অবিশ্বাস নিয়ে মা আর স্ত্রীকে দেখে মুখ ততোধিক গম্ভীর করে বেরিয়ে গেল। রাত্রি বলল, মা, তোমার ছেলেকে তো রাগিয়ে দিলে। তুই ভাঙা। এটা কেমন কথা হলো? শোন, ইমু যে এভাবে হুটহাট রেখে যায়, রেগে গেলে ওর ভেতরে বাস করা শিশুটা বেরিয়ে আসে, দেখতে ভালো লাগে, মনে হয় ও আবার আমার সেই ছোট ইমু হয়ে গেছে। তাই কাজটা করি মাঝে মধ্যে, আবার ভুল করলে কড়া ভাষাও বলি। ও কিন্তু বোঝে কোনটা রাগের কথা। আমি যখন সত্যি রেগে কথা বলি তখন কিন্তু ও রাগে না, কিন্তু যখন এভাবে বলি তখন অভিমান করে বসে থাকে। রাত্রি নিজেদের রুমে এসে দেখলো ইমরোজ বিছানায় বসে আছে। ছবির বাচ্চা ইমরোজের মতোই লাগছে এখন, ইনোসেন্ট, আদুরে। রাত্রি আরেকটু দুষ্টুমি করতে ছবিটা ইমরোজের মুখের ডান পাশে দেখে জরিপ করছিল, যেন দুই বয়সী ইমরোজের মধ্যে। ইমরোজ উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাত্রির মনে হলো যথেষ্ট রাগানো হয়েছে, এবার একটু মা ভাঙানো যাক। সে এগিয়ে গিয়ে কাঁধের পেছন থেকেই জড়িয়ে ধরে কানের কাছে বলল, এত কিউট একটা ছবির জন্য এত রাগ করতে হয়? তোমাকে এভাবে দেখতে অবশ্য আরো কিউট লাগছে। ইমরোজ উত্তর দিল না। রাত্রি এবার ডাকলো, এই রোজ। ওদের মধ্যে ভাব হবার পরে কখনো কখনো রাত্রি ওর নাম সংক্ষেপ করে রোজ ডাকে। প্রথম যেদিন ডেকেছিল সেদিন ইমরোজ বলেছিল, রোজ বলছো কেন? সবাই ইমু ডাকে, আমি ভালোবেসে রোজই রাখবো। তুমি আমার কাছে গোলাপের মতোই, আমার কাছে লাল গোলাপের সার্বজনীন ভালোবাসার প্রতীক। তুমি আমার ভালোবাসা, তাই তুমিই আমার গোলাপ। নাকি গোলাপ ডাকবো? ইমরোজ আতকে উঠে বলেছিল, রোজ ঠিক আছে। কেউ যদি গোলাপ কোনোভাবে শুনে ফেলে আর রক্ষে থাকবে না। এবার এভাবে মুখ ফুলিয়ে থাকলে কিন্তু আমি রেগে যাব। কোথায় এখন আমাকে একটু প্যাম্পার করবে, তা না আমাকেই করতে হচ্ছে। বলেই রাত্রি সরে আসছিল। ইমরোজ ঘুরে রাত্রিকে জড়িয়ে ধরল, এরপর আচ্ছন্ন গলায় বলল, বিয়ের প্রথম রাতে অশুভরাত্রি বলেছিলাম, আজ বলছে তুমি আমার জীবনে শুভ হয়ে এসছো। শুভরাত্রি রাত। তোমাকেও শুভরাত্রি কিউট রোজ। ইমরোজ আবার মুখ গোমরা করতে করতে হেসে ফেলল। জানে এই মেয়ে এমনই, ওকে এভাবেই জ্বালিয়ে ভালোবাসায় ভরিয়ে দেবে। আপত্তি করে লাভ নেই, বরং ভালোবাসাটুকু গ্রহণ করে নিয়ে পূর্ণ হওয়াই শ্রেয়। বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 7 দিন বাকি। রাত্রি ইপসিতার রুমে এলো। কি এত চিন্তা করছো বিয়ের কোণে? আরে ভাবি, এসো। রাত্রি ইপসিতার পাশে বসতেই ইপসিতা বলল, বিয়ের দিন যত কাছে আসছে তত টেনশন হচ্ছে ভাবি। রাত্রি ছেলেবেলা থেকেই ভীষণ ডানপিটে ধরনের। নিজে কি করছে তার সম্পর্কে ওর ধারণা স্পষ্ট ছিল। ইপসিতা ইমরোজের আগলে আগলে রাখার প্রচেষ্টায় নিজের সিদ্ধান্ত সেভাবে নিজে নিতে পারেনি। বয়সে পরিণত হলেও চিন্তায় তাই কিছুটা অপরিপক্কতা এখনো মেয়েটার মধ্যে রয়ে গেছে। তাই চিন্তা হওয়াটাই স্বাভাবিক। ভালোবেসে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিচরণ করেছে। এখন যখন বাস্তবেই বিয়েটা হচ্ছে, তখন চিন্তা হচ্ছে দায়িত্ব নিতে পারবে কিনা, মানিয়ে নিতে পারবে কিনা। এসব সব মেয়েরই হয় হয়তো বিয়ের আগে। রাত্রিরও হয়তো হতো, কিন্তু তখন সময় পায়নি। সে অভয় দিয়ে বলল, কিসের টেনশন? ভাইয়াকে তো এতদিনে চিনেই গেছো। মা আর বাবা দুজনেই ভীষণ ফ্রেন্ডলি। তুমি একবার ওই বাড়িতে যাও, নিজেই বুঝতে পারবে। ভাবি, আমি পারবো তো? পারবে ইনশাল্লাহ। আর শোনো, তোমাকেও তো এখন আমার ভাবি বলা উচিত, তাই না? ইপসিতা লজ্জা পেয়ে বলল, ধুর, কি যে বলো না। ইমরোজের মনে হলো রাত্রি কিছু একটা নিয়ে যেন চিন্তায় মগ্ন। কি হয়েছে? রাত্রি বলল, কই কিছু না তো। ইমরোজ অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো কি হয়েছে। রাত্রিকে এভাবে সে কখনো দেখেনি। সাদা অকপট মেয়েটার কি হলো হঠাৎ? ইমরোজ ঠিক করলো এই সময়টা আরো বেশি করে সময় দিতে হবে স্ত্রীকে। রাত্রি কখনো কোনো কিছু নিয়ে সংকোচ করেনি, সেটা ওর ধাতে নেই। কিন্তু এই প্রথমবার সে দ্বিধায় ভুগছে। উৎপলের বিয়ের উদযাপন নিয়ে ওর কত স্বপ্ন ছিল,
কিন্তু ইপসিতারও তো বিয়ে, আনোয়ারা একা একা সব সামলাতে পারবেন না। দুই জায়গাতেই ওর দায়িত্ব, মনের টান। ওদিকে যেতে মন উদ্গ্রীব হয়ে আছে, কোন দিকে যাবে বুঝতে পারছে না। মা বাবা উৎপল গতকাল ওকে বলার পরে যেতে ইচ্ছে করছিল। তারা ইমরোজ আর আনোয়ারার সাথে কথা বলতে চাইলে রাত্রি বলেছে, আমি ভেবে জানাই তোমাদের, আগে কথা বলার দরকার নেই। বিষয়টা কারোর সাথে শেয়ারও করতে পারছে না। এখানে কেউ জানলে ওকে যেতেই বলবে, কিন্তু নিজের দায়িত্ব সে এড়িয়ে যেতে পারে না। দৈনিক ব্যালেন্স করা যায় কিভাবে সেটাই ভাবছে সে। এত আড়ম্বরপূর্ণ বিয়ের আগে একটা ভজকট লেগে গেল। এক সপ্তাহ আগে কনভেনশন সেন্টারের বুকিং দিতে গিয়ে দেখা গেল স্থান সংকুলান হবে না। সেটার অন্য ফ্লোরে আর একটা বিয়ে, তাই তারা ব্যাকআপ দিতে পারবে না। আগের হিসাবকে গড়বড় করে দিয়ে নতুন করে অতিথির সংখ্যা বেড়ে যাওয়ায় এই বিড়ম্বনা। ইমরোজ দায়িত্ব নিয়েছিল, ওর এখন খাবি খাওয়া অবস্থা। এত অল্প সময়ে অন্য কোথাও হল পাওয়াও বিড়ম্বনা। সব শুনে রাত্রি নিজেই মাঠে নামলো। সে কয়েক বছর থেকে বিয়ের সাথে যুক্ত থাকার সুবাদে অসংখ্য বিয়ে অ্যাটেন্ড করতে হয়েছে, তাই অনেক জায়গায় ওর কানেকশন আছে। একদিনের চেষ্টায় কয়েক জায়গায় কথা বলে একটা সুবিধাজনক লোকেশন পাওয়া গেল। তাও অন্য এক পার্টি বিয়ের জন্য বুক করেছিল, কিন্তু বিয়ের ডেট পিছিয়ে যাওয়ায় আজই বুকিং ক্যান্সেল করেছে। যাক, শেষ পর্যন্ত যে ব্যবস্থা হলো এটাই স্বস্তি। ইমরোজ হাঁপ ছেড়ে বলল, তুমি তো বেশ করিত কর্মা। যাক, তাও স্বীকার করলে। অমনি শুরু হয়ে গেল। হবে না, কম তো আন্ডার এস্টিমেট করনি আমাদের প্রফেশনকে। সে তো তুমিও করতে, আমি একা নাকি? এখন বলি, হয়েছে হয়েছে, জ্ঞানের জাহাজ আমার। আবার গাল ফুলিও না যেন, তাহলে আর বলবো না। শুধু শুধু গাল ফেলাতে যাবো কেন? গোমরা মুখে বলল ইমরোজ। রাত্রি সশব্দে হেসে ফেলল। অলরেডি গাল দুটো ফুলে আছে, আবার বলছে শুধু শুধু গাল ফোলাবো কেন? রাত্রিকে ওর মিমিক্রি করতে দেখে ইমরোজ হেসে ফেলল। এই মেয়ে শুধরাবে না। সে বলল, খালি ওকে আসতে দাও, তখন ও আমার টিমে চলে আসবে। থাকছে আমার পেটের মধ্যে, পক্ষ নেবে বাপের? মোটেও না। আসলে দেখাই যাবে। এখনই দল পাকাচ্ছ যে, আমি কি এখনো তোমার প্রতিপক্ষ? সুর অন্যদিকে যাচ্ছে দেখে ইমরোজ বলল, যে আসছে সে তো আমাদের দুজনেরই অংশ, তাই সবাই মিলে এক টিম, কোনো পক্ষ বিপক্ষ নেই। ফ্যামিলি টিম। রাত্রি ভাবছিল আরেকটু তাতিয়ে দেবে কিনা, কিন্তু থাক, এখনকার মতো যথেষ্ট হয়েছে। পেটের উপরে হাত রেখে মনে মনে রাত্রি বলল, তুই সুস্থভাবে আমাদের ঘরে আয়। উৎপল ইপসিতার বিয়ে হচ্ছে, এত কিছু পেরিয়ে তাতে আরো ভজঘট না লাগলে হয়? মায়া আর রাত্রে ইপসিতার উৎপলকে সাথে নিয়ে গহনার অর্ডার দিয়ে এসেছিল। বিয়ের 4 দিন বাকি থাকতে গহনা নিয়ে ফিরছিল উৎপল আর জাহিদ। ফেরার পথে হাইজ্যাক হয়ে গেল বিয়ের গহনা। কিছু আগেই নিয়ে গেছে, আজ হার নিচ্ছিল। জিডি করে ফিরে এলো। মায়া উৎপলকে বললেন, সাবধানে ফিরবি না। জুয়েলারি শপের বাইরে এদের দেখছিলাম, তখন পাত্তা দেয়নি, হয়তো ফলো করছিল। সন্ধ্যা 7টা, তেমন কোনো রাতও না। এর মধ্যে এমন হবে কে জানতো। হাবিব সাহেব বললেন, তাও ভালো, ছুরি টুরি মেরে দেয়নি, এটাই শুক্রিয়া। এখন আর বকবকি করে লাভ কি? মায়া বললেন, গহনা মেয়েদের জন্য বিশেষ কিছু, এর মায়া কাটানো সহজ না, তোমরা বুঝবে না। তোমার সবকিছুতেই মায়া, এজন্যই নাম মায়া। শুধু আমার জন্যই এই জিনিসটা একটু কম। মায়া কটমটে দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। এই লোক এমন কেন, এটা এত বছর সংসার করেও বুঝতে পারলেন না তিনি। বয়স হয়ে গেছে, নাতি নাতনি আসতে যাচ্ছে, তবুও মানুষটা সিরিয়াস হতে শিখলো না। না মানে, আছে অজস্র, কিন্তু প্রকাশ একটু কম, এই যা। মায়া আর কথা বাড়ালেন না। তিনি সিদ্ধান্ত নিলেন আপাতত নিজের বিয়ের সময়ে পাওয়া হারটাই দেবেন ইপসিতাকে। পরে যদি ইপসিতার কাছে সেকেলে মনে হয়, তখন নতুন করে ওটার ডিজাইন বদলাতে পারবে। রাত্রিকে আনোয়ারা নিজেই ডাকলেন, সাথে ইমরোজকেও। শোন মা, তুই বরং ওই বাড়িতে যা। উৎপল তোর ভাই, তোর বাবা মাও তোকে মিস করছে। এত আয়োজনে তোরও ভালো লাগবে। এই সময় যত হাসি খুশি থাকা যায় তত ভালো তোর জন্য। ইমরোজ কিছু বলতে গিয়েও বলল না। রাত্রি বলল, মা সেটা ঠিক আছে, কিন্তু তুমি একা হাতে এত কাজ। ইমু আছে তো, ও পারে এসব। এখন ভারী কাজ না করাই ভালো তোর জন্য, থাকলেও করতে দিতাম না।
রাত্রি ঠিক করলো বিয়ের একদিন আগে যাবে। বিয়ের দিন সকালবেলা চলে আসবে এখানে। অন্তত ইপসিতার সাজের সময় সাথে থাকতে হবে। মেয়েটা বিয়ের সাজ নিয়ে বেশ ভয়ে আছে। তাছাড়া বিয়ের দিন এখানে থাকাটা বেশি জরুরি মনে হলো। বৌভাতি ওই বাসায় থাকবে। রুমে আসতে ইমরোজ বলল, তার মানে ইপসির বিয়ের আয়োজন তোমাকে ছাড়া করতে হবে আমার? মিস করবে আমাকে? খুব। তাহলে কাজের ফাঁকে ফাঁকে আমাকে কল দিও। বিয়ের আগে তো প্রেম করা হয়নি, 2 দিন না হয় প্রেম করি। লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো মনে হবে বিষয়টা। খুব খুশি না? আমি 2 পক্ষই, বুঝলে? ওদের আলাদা আলাদা বিয়ে হলে অবশ্য দুটোর বিয়ে খেতে পারতাম। এখন একটাতেই কাজ শেষ। ইমরোজ হেসে বলল, ওদের একটা ধন্যবাদ কিন্তু আমরা দিতেই পারি। কিসের জন্য? ওরা কলকাঠি না নাড়লে কি আর তোমাকে পেতাম? এটা ভেবেই আমি আরো আগে ওদের মাফ করে দিয়েছি। রাত্রির ঘরে উৎপল এসে বসলো। তোর মনে এখনো আমাকে নিয়ে কষ্ট আছে? রাত্রি ভাইয়ের মুখটা দেখলো। ভালোবাসা চূড়ান্ত পরিণতি পেতে যাচ্ছে। চোখে মুখে আচ্ছন্ন ভাব। উৎপল ওর কত প্রিয় সেটা কি সে জানে? প্রশ্নটা করেই ফেললো রাত্রি। ভাইয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো? উৎপল সস্নেহে বোনের মাথায় হাত রেখে বলল, জানি রে পাগলি, তুই আমার শুধুমাত্র ছোট বোন না, আমার ঢাল। তুই আমার সাথে না থাকলে হয়তো আমি বোলিংয়ের শিকার হয়ে ট্রমাটিক সিচুয়েশনে চলে যেতাম। ছেলেবেলায় একটু বেশি চুপচাপ স্বভাবের জন্য আমার বয়সের অকারণেই আমাকে অপছন্দ করতো, খোঁজাতো। তুই তখন আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিস। তোকে আমি কতটা ভরসা করি তুই জানিস? রাত্রি সচরাচর কাঁদে না, কিন্তু আজ কেন যেন দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল প্রবল সুখে। এই ভালোবাসা কাজে প্রকাশ হতো সবসময়। আজ প্রথম প্রকাশ করলো 2 পক্ষই। বিয়ে করলেও আমার কিন্তু চকলেট চাই। পরিস্থিতি পরিবর্তন করতে কথাটা বলল রাত্রি। অবশ্যই তোর চকলেটে ভাগ বসাবার জন্য তোর পুচকেটাও আসবে, দুজনের জন্যই আনবো তখন। ইপসি তোমার ভরসায় আসছে, ওকে মানিয়ে নিতে সাহায্য করো, কমফোর্ট জোন দিও। উৎপল মৃদু হাসলো। তার সেই ছোট্ট ডানপিটে রক্তটা বোনটা কেমন সংসারী হয়ে উঠেছে। মা হতে যাচ্ছে, বোনের সুখে ওরও আনন্দ হচ্ছে। ইপসিতার সেন্সিটিভ স্কিন, কিছু নির্দিষ্ট প্রোডাক্টের বাইরে অন্য কিছু ব্যবহার করলেই স্কিনের 12টা বেজে যায়। তাই বিয়ে উপলক্ষে কিছু প্রোডাক্ট আনিয়ে রেখেছিল। আজ বিয়ে, সকালে পার্লারে যাওয়ার আগে খুঁজতে গিয়ে দেখলো নেই। রাত্রি সকালেই এসেছে। ইমরোজ আনতে গিয়েছিল। সে একাই আসতে চাইছিল, কিন্তু ইমরোজ নিজেই গেছে। সেদিন উৎপলের হাইজ্যাক হয়েছে বলে সে ভয় পেয়েছে। সকাল 7টা বেজে সকাল 7টা, বেশ সকাল। কোথায় রেখেছিলে? রাতে বের করে ড্রেসিং টেবিলে রেখেছিলাম। ইপসিতার অস্থিরতা দেখে ইমরোজ ওর রুমে এলো। এজন্যই বলি রুমটা একটু গুছিয়ে রাখ। এজন্যই বলি রুমটা একটু গুছিয়ে রাখো। একটা জিনিস কোথায় রাখিস মনে করতে পারিস না? আরে, আজ মেয়েটার একটা বিশেষ দিন, আজও রাগারাগি করতে হবে? ইপসিতার কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে ইমরোজের ভারী মায়া হলো। বলল, প্রোডাক্টগুলো লিস্ট করে দে, নিয়ে আসে। আজ তো শুক্রবার। রাত্রি ইপসিতার ঘর থেকে বেরোতে গিয়ে দেখলো বাইরে নুরি দাঁড়িয়ে আছে, কাছুমাছু ভঙ্গিতে। ভাবি, আমি সকালে ঘর ঝাড়ু দিতেছিলাম, তখন হাত লাইগা পইরা গেছে। 2টা জিনিস ভাঙ্গা গেছে গা। আমি ডরাইছিলাম, তাই লুকায়ে নিয়ে গেছি। কই দেখি, দে তো। নুরি এবার ততোধিক কাছুমাছু মুখ করে বলল, ভাবি, আমি ডরে ফালাইয়া দিয়ে আসছি বাইরে। ভাবছিলাম কমু না, কিন্তু আফারে কানতে দেখা মনে কষ্ট লাগতেছে। বেশ দামি প্রোডাক্ট ছিল সেগুলো। ইপসিতা ততক্ষণে এখানে এসে দাঁড়িয়েছে। সেগুলোর জায়গা হয়েছে কিনা ডাস্টবিনে। নুরিকে কিছু বলল না। বেচারি বুঝতেই পারেনি হয়তো। এখন বলেই আর লাভ কি, কাঁদতে গিয়েও কাঁদলো না। আগে হলে কেঁদে মুখ ভাসাতো। গত 7-8 মাসে সত্যি সে অনেকটা পরিণত হয়েছে। সে ওর 2জন ফ্রেন্ডকে কল দিল, কিছু কমন প্রোডাক্ট পেল। ওর পুরনো কিছু ছিল, সেসব দিয়েই না হয় কাজ চালানো যাবে। কি আর করা। সাজ শেষ করে বেরিয়ে দেখলো ঝুম বৃষ্টি। গতকালও বৃষ্টি হয়েছে। কোনো রকমে গাড়িতে উঠলো সে। সাজ শেষে নিজেকে দেখে ইপসিতা যত খুশি হয়েছিল, আবহাওয়া দেখে মন কিঞ্চিত খারাপ হয়ে গেল। সব ঝামেলা ওদের বিয়ের জন্যই জমেছিল। বিয়েটা ভালোই ভালোই যেন হয়, এই দোয়া করলো মনে মনে। উৎপল মেসেজ দিয়েছিল একটা ছবি দেবার জন্য। ইপসিতা গাড়িতে বসে উত্তর দিল,
এই লুক এক্সক্লুসিভ জনাব, একেবারে ভ্যানিটিও দেখতে পারবেন। বরযাত্রী চলে এসেছে। ইপসিতার বান্ধবীদের সাথে পাত্রপক্ষের দর কষাকষি চলছে ভেতরে ঢোকা নিয়ে। জাহিদের মধ্যস্থতায় উৎপল ভেতরে আসতে পারল। খাওয়া শেষে বিয়েও সম্পন্ন হয়ে গেল। উৎপল আর ইপসিতা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। বহু ঝড়ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে ওরা পরস্পরকে পেল। প্রাপ্তির আনন্দ এত সুন্দর হয়, এক পৃথিবীর সুখে হৃদয় ভরে উঠল। মায়া আর হাবিব সাহেব ইপসিতাকে এত আপন করে নিলেন, ওর মনে যত দ্বিধা ছিল সব নিমেষেই কেটে গেল। খুব আপন মনে হলো। রাতে উৎপল আর ইপসিতা যখন একান্তের সময় পেল, তখন উৎপল উচ্ছ্বসিত গলায় বলল, অবশেষে তোমাকে পেলাম ইসপি। অনিশ্চয়তা ছিল বলেই তো হয়তো প্রাপ্তির আনন্দ এত মধুর মনে হচ্ছে। চমৎকার এই মুহূর্তটাই ওরা আবেগ আর ভালোবাসার মহাপ্লাবনে যেন ওরা ভেসে গেল। সঙ্গী হলো ভরসার প্রতিশ্রুতি। জাহিদের সাথে আলাপ করতে গিয়ে ইমরোজ কথায় কথায় জেনেছে রাত্রি বিয়ের আগে ওর ওপরেও সেই স্পেশাল ইনভেস্টিগেশন চালিয়েছে। ও ভেবেছিল যে মেয়ে নিজে অন্যের বিয়ে মেপে মেপে করায়, সে নিজের বিয়েতে কোনো মাপঝোঁক করেনি। এটা ভেবেই সে খুশি ছিল, নিজেকে স্পেশাল মনে হতো। মিছেই গর্ব করেছে মনে মনে। রাত্রি বুঝতে পারলো না এই ভদ্রলোকের মাথায় কি চলছে। আজ আবার কি ঘট পাকাচ্ছেন লেকচারার সাহেব? প্রথমে গাইগুই করলেও রাত্রি কৌশলে ইমরোজের পেট থেকে কথা বের করে নিল। অদ্ভুত ছেলে মানুষ এখনো এই মানুষটা। রাত্রি প্রশ্রয়ের হাসি ফুটিয়ে বলল, আরে বুদ্ধু, এর জন্য মন খারাপ করতে হয়? তুমি এমনিতেই আমার কাছে স্পেশাল, ভীষণ ভীষণ স্পেশাল, বুঝতে পারো না? ইমরোজ রাত্রির কাঁধে মাথা রেখে বলল, পারি তো। সবসময় এমনই থেকো। এই পাগলাটে মানুষটাকেই আমি ভালোবাসি, কতটা জানি না। বলেই রাত্রি ইমরোজের বুকের বাম পাশে কান পাতল। ইমরোজ বলল, আমিও। আমি অনুভব করতে পারছি। সব কথা মুখে না বললেও হৃদয় ঠিক বুঝে নেয়। হাজারটা বৈপরীত্য পরস্পরের মধ্যে তবুও কি করে যেন মুহূর্তগুলো সুন্দর হয়ে যায়, অপার্থিব হয়ে ওঠে। 2 সপ্তাহের মধ্যেই ইপসিতার মনে হচ্ছিল সে এত অল্প সময়ে মানিয়ে নিয়েছে। শুধু একটা সমস্যা আছে। শুধু একটা সমস্যা হচ্ছে উৎপলটা ভীষণ ঘুম কাতুরে। রাতে অনেক প্রস্তুতি নিয়ে গল্প করতে শুরু করে। একটু পরে সারা শব্দ না পেয়ে দেখে ঘুমিয়ে পড়েছে। প্রথম কয়েকদিন মায়া হয়েছিল, আহারে নিশ্চয়ই ক্লান্ত থাকে, কিন্তু প্রতিদিন এমন কাহাতক সহ্য করা যায়? তুমি এমন ঘুম কাতুরে আগে বুঝিনি। বুঝলে কি করতে? বিয়ে নিয়ে আবার ভাবতাম। আমাকে ছাড়া থাকতে পারতে? এমন মুখ করে কথাটা বলল। ইপসিতা বলল, সেটাই তো, ভালোবেসে ফেসে গেছি। তারপর? তারপর আর কি, এখন এই ঘুম কাতুরে ছেলেটাকেই সারা জীবন সহ্য করতে হবে। উৎপল হেসে ফেলল। ইপসিতা খুব আগ্রহ নিয়ে মায়ার কাছে রান্না শিখছে। আগ্রহ দেখে তিনি আর নিষেধ করেননি, তবে সতর্ক করেছেন, এখন এসবের মধ্যে আসতে হবে না মা, পরীক্ষা সামনে, সেটা ভালো মতো দাও আগে। তোমার যদি কিছু করতে ইচ্ছে করে পরীক্ষার পরে, তার জন্য নিজেকে প্রস্তুত করো। ঘর সংসার পালিয়ে যাচ্ছে না। আপনার কাছ থেকে শিখতে ভালো লাগছে মা, সেই জন্য। কথায় কথায় সেদিন মায়া বললেন, পুরনো হারটা চাইলে নতুন করে পছন্দ মতো ডিজাইনে গড়িয়ে নিতে পারো। ইপসিতা মৃদু হেসে বললেন, না মা, এটা তো আপনার স্মৃতির জিনিস, এটা এভাবেই থাকুক, আমার পড়তে ভালো লেগেছে। হাবিব সাহেব আর মায়ার খুনসুটি অব্যাহত আছে। ইপসিতার ভীষণ মজা লাগে। খুনসুটির আড়ালের ভালোবাসাটা এত স্পষ্ট, ইমরোজ এই বাড়িতে এলে অবশ্য ধন্দে পড়ে যায়। কোন দিকে যাওয়া নিরাপদ তাই বুঝতে পারে না। আনোয়ারা মেয়েকে নিয়ে ভীষণ চিন্তা করতেন। অনেক অলস ছেলে মানুষই আছে ভেতরে। সামনের জীবনে কি হয় না হয় এখন স্বস্তি পান। ইপসিতা আর ইমরোজের সুখী সংসার দেখতে তার ভীষণ ভালো লাগে। ইমরোজ নতুন করে একটা উৎপাত শুরু করেছে। রাত্রি তপ্ত বিরক্ত হয়ে গেছে। সময় যত ঘনিয়ে আসছে এই মানুষটার পাগলামি তত বাড়ছে। একেবারে প্রেসক্রাইবড ডায়েট চার্ট ধরে ধরে ওকে খাওয়ায়। সেদিন বলেছে, মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি দ্রুত কার্যকর হোক। কেন? ডিক্টেটরশিপ চালাতে আরো সুবিধা হতো তাহলে। রাত্রির হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে গেছে। ব্লাড প্রেশার ওঠানামা করে। ওর টেনশন যে মেয়েটা কেন বোঝে না। এখন কিন্তু তুমি ছেলে মানুষও করছো, তোমার ভালো থাকার জন্য করছি এটা। রাত্রি বোঝে সবই,
কিন্তু ইদানিং ওর মেজাজ মর্জিতেও পরিবর্তন এসেছে। মাঝে মধ্যে অকারণেই খিটখিটে আচরণ করে ফেলে ইমরোজের সাথে, পরক্ষণেই সরিও বলে। তবুও কেন যে করে। ইমরোজ প্রায়ই নিজে রান্না করে রাত্রির জন্য। হুট করে শুটকি ভর্তা খেয়ে চাই ঝাল দিয়ে। এখন বেশি ঝাল খাওয়া ঠিক নয়, সব বিবেচনা করে ব্যালেন্স করে রান্না করে। ওর জন্যে একজন এত কষ্ট করছে, এটা ভেবেই মন খারাপ হয়। রাগটাও মন খারাপ থেকে হয়। আনোয়ারাও সবসময় খেয়াল রাখেন ওর মন ভালো রাখার ব্যবস্থা করেন। মায়াও প্রায়ই আসেন এখানে। ইচ্ছে ছিল এই সময় তার কাছে রাখতে, কিন্তু ইমরোজের কলেজ দূরে হয়ে যায় ওই বাসা থেকে। তিনি চিন্তা করে দেখলেন হবু বাবা এই জার্নিতে সাথে থাকুক, তাই আর জোর দিলেন না। মাঝে মধ্যে হাবিব সাহেবও এসে মেয়েকে দেখে যান। আমি কেমন ফুলে গেছি, আমাকে দেখতে খুব খারাপ লাগে এখন, তাই না? তোমাকে ভীষণ সুন্দর লাগে রাত্রি। জীবনের সব স্টেজের আলাদা আলাদা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য ভীষণ অন্যরকম। রাত্রির বিশ্বাস করতে ইচ্ছে করে এত ধৈর্য কেন এই মানুষটার। নিজেকে ভীষণ সুখী মনে হয়। ডাক্তারের দেওয়া ডেটের 1 সপ্তাহ আগেই রাত 9টার দিকে রাত্রির প্রবল ব্যথা শুরু হলো। ইমরোজ বাসাতেই ছিল, আনোয়ারকে ডেকে আনলো। এরপর সোজা হাসপাতালে। কিছু জটিলতা ছিল, তবে সব ভালোই সম্পন্ন হয়েছে। মা সদ্য জন্মানো শিশু কন্যা দুজনেই সুস্থ আছে। ইমরোজ স্বস্তির নিঃশ্বাস ফেললো, আনোয়ারাও। মা ছেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। ইমরোজ আর রাত্রির মেয়ের নাম রাখা হয়েছে আরিবা। তার বয়স এখন 3 বছর। আনোয়ারা নাতনিকে নিয়ে খেলেন। ইমরোজ মেয়েকে সহজে চোখের আড়াল করতে চায় না। রাত্রিরও চোখের মণি। তবে আরিবা ভীষণ দুষ্টু হয়েছে। সে একটা বিষয় নিয়ে দ্বিধায় আছে। ইপসিতা আর উৎপলকে দেখলেই তার এই দ্বিধা জাগ্রত হয়। উৎপল বলল, আমি তোর কি হই? মামা। এরপর ইপসিতাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ওকে মামি। ইপসিতা রেগে গেল উৎপলের উপরে। একদম মামি বলবি না। এদিকে আয় তো পুচকে শোনা, আমি তোর ফুপু হই। বল ফুপুমণি। এবার দ্বিধা নিয়ে সে বলল, ফুমনি। ও হলো ফুপা। ওইটা তো মামা। না, ফুপা। তুমি ফুমনি ও মামা, তুমি মামি ও ফুপা। হেঁটে হেঁটে সে ইমরোজের কোলে গেল। বাবার ভীষণ ন্যাওটা হয়েছে মেয়ে। বাবা ফুমনি আর ফুমামাকে বলে, বুঝি না তো। সবাই হেসে ফেলল এই অদ্ভুত ডাক শুনে। উৎপল বলল, মারে তোর ফুপা মামা যা খুশি রাখিস, কিন্তু এই মামা রাখিস না। রাত্রি এসে বলল, আমার মেয়েকে আর কনফিউজ করো না তোমরা, এটাই ভালো হয়েছে। উৎপল ফিসফিস করে ইপসিতাকে বলল। আমাদের এরকম একটা পুচকে কবে আসবে? ইপসিতাও একই রকম ভাবে জবাব দিল, আসবে আসবে। দুটো দম্পতির মধ্যে হাজারটা অমিল, একটুতেই মান অভিমান চলে। কখনো কখনো মনে হয় বিয়ে মানেই বিভ্রাট। তবুও এই বিভ্রাট থেকেই জীবনে আনন্দের ফল্গুধারা নেমে আসে ওদের জীবনে। মান অভিমান আসে অত্যন্ত ক্ষণস্থায়ী হয়ে। সেই পালা কেটে গেলেই ভালোবাসার জ্যোৎস্নাধারা ওদের ভিজিয়ে দিয়ে যায়। রাত্রির পছন্দ ব্যান্ডের গান, ইমরোজের রবীন্দ্রসঙ্গীত। রাত্রি ঝাল খেতে পছন্দ করে, ইমরোজ ঝাল কম খায়। ইমরোজ অতিরিক্ত খুঁতখুঁতে ধরনের গোছানো, রাত্রির বাতিক নেই। রাত্রির বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, ইমরোজের ঠান্ডার ধাত। তবুও স্ত্রীর ইচ্ছে পূরণ করতে রাত্রির অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে ছেলে মানুষই জেদ করে ভিজে জ্বর বাঁধায়। আরিবা ঘর প্রায় এলোমেলো করে ফেলে, ইমরোজ নিজেই ধৈর্য ধরে গোছায়। এত খুঁতখুঁতে করলে হয়? ছোট বাচ্চা তো। কই খুঁতখুত করলাম? ছোট বাচ্চা বলে তো হাইজিন মেনটেন করে। ওটাকে হাইজিন বলে না, সুচিবাই বলে। পাশ থেকে আনোয়ারা বললেন, হ্যাঁ, সব তো একদল, জানি তো। বাবা হাইন কি? পরিষ্কার পরিচ্ছন্নতা। আরিবার জন্য বোধগম্য হয় এভাবে বলার চেষ্টা করলো ইমরো। এই শব্দ আরিবার বোঝার কথা না, তবুও বিজ্ঞের মতো মাথা নাড়ল। সে এলোমেলো করে খেলনা আবার গুছিয়ে জায়গা মতো রাখার চেষ্টা করে। বাবার কাছ থেকে ট্রেনিং নিয়ে ফেলেছে এটুকু বয়সে। হচ্ছে তো বাপের ফটোকপি। আমার মেয়ে অনেক কিউট, মায়ের মতো ক্যাটকেটে হবে নাকি? রাত্রি রাগে দৃষ্টিতে তাকালো, এরপর আনোয়ারাকে বলল, তোমার ছেলের কাছে এখন আমাকে ক্যাটকেটে মনে হয়। এসব কি ইমু? ইমরোজ কথাটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া যায় এমন কিছু বলতে যাচ্ছিল। মেয়ের প্রশ্নে তাতে বিঘ্ন ঘটল।
ক্যাতক্যাতে কি বাবা? কি বলতে যাচ্ছিল সেটা ভুলে গিয়ে মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল, যারা কথায় কথায় ঝগড়া করে। মা ঝগড়া করে। এবার জিভ কাটলো ইমরোজ। 3 প্রজন্মের 3জন 3 বয়সী নারী মেয়ে ওর দিকে তাকিয়ে আছে। সে কোনো মতে মেকি হাসি দিয়ে বলল, মাঝে মধ্যে করে তো। রাত্রি রেগে ভেতরে চলে গেল। মা ডাক করেছে। একবার উচ্চারণ করতে পারে, আর একবার পারে না। ইমরোজ মেয়েকে কোলে নিয়ে ভেতরে গেল। আনোয়ারা হেসে ফেললেন। টুকরো টুকরো খুনসুটিময় ভালোবাসার সাক্ষী হতে কার না ভালো লাগে। ইমরোজ আর ইপসিতার বাবাকে মিস করেন শুধু। মানুষটাই সুখ দেখে যেতে পারলো না। তার জন্য দোয়া করে চোখ মোছেন তিনি। রাত্রির নিষ্ঠা আর পরিশ্রম দেখে ইমরোজ মুগ্ধ হয়। মেয়েকে সামলে কেমন বিবাহ.com চালায় শক্ত হাতে। এখন অফিসও বড় করেছে। সেই গোলমেলে বিবাহ.com রাত্রির এই জিনিসটাকে মাঝে মধ্যে হিংসেই হয় ওর। একটা প্রতিষ্ঠানের প্রতি হিংসা থেকেই সে নাম দিয়েছে বিবাহ বিভ্রাট.com। অবশ্য ওই গোলমেলে প্রতিষ্ঠান না থাকলে রাত্রিকে কি করে পেত ইমরোজ? শুধু সময়টা নিজে আরেকটু বেশি পেলেই হতো।